আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা নয় বিশ্বাস করি সবাই ভালো আছেন। আজকে সপ্তাহের বৃহস্পতিবার মানে সপ্তাহের শেষ দিন আপনাদের জন্য ইংলিশ ভাইয়ের বিশেষ উপহার। আমরা পর্যায়ক্রমে সব কোচিং সেন্টারগুলোরই আমরা ক্লাসগুলো লাইভ করার চেষ্টা করব। ওকে, আমরা লাইভ করার চেষ্টা করব সবগুলো কোচিংয়ে নিয়ে, বিশেষ করে ইউসিএম ফোকাস আমরা ইংলিশ লেকচার শিটগুলো ধারাবাহিকভাবে আমরা শেষ করার চেষ্টা করব। যেহেতু পুরো সপ্তাহ জুড়ে তোমরা ইউসিসির লেকচার 1 করেছো, আজকে তোমাদের জন্য আয়োজনটা থাকছে ইউসিসির লেকচার নম্বর 1-এর ক্লাস। আগামীকাল শুক্রবার ফোকাসের লেকচার নম্বর 1-এর ক্লাস আমরা করবো ইনশাআল্লাহ। রাইট, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করব। যার যত সমস্যা থাকবে অবশ্যই আমাদের সামনে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব সেটার একটা ভালো ফিডব্যাক দেওয়ার জন্য ইনশাআল্লাহ। রাইট, আচ্ছা, একটু সবাই আমরা ক্লাসটিকে শেয়ার দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের সবাই ক্লাসে এসে উপস্থিত হতে পারে। রাইট, আমি আমার ক্লাসটি শেয়ার দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু পুরো সপ্তাহ জুড়ে মিম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুরভি আসসালামু আলাইকুম ভাইয়া। সাজু ইসলাম, সাজু আমাদের আমাদের আগের স্টুডেন্ট, আরও 2 বছর আগের স্টুডেন্ট ছিল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সাজুকে অনেকদিন পরে দেখে অনেক ভালো লাগলো। মোস্তাকিন ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। পারভেজ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাইট, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ক্লাসটি শুরু করে ফেলবো। হ্যাঁ, আমরা দ্রুত একটু সবাইকে মেনশন শেয়ার দিয়ে দিব যাতে সবাই আমরা একসাথে ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে, আসেন আমরা প্রথমেই আমরা যদি ইউসিসির ইংলিশ লেকচার শিট লেকচার নম্বর 1-এর দিকে আমরা যদি খেয়াল করি, এই শিটটাতে কি কি আছে। মূলত কোশ্চেন প্যাটার্ন অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট খ ইউনিটে তার প্রথমে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে, এরপরে সেন্টেন্স স্ট্রাকচার বর্ণনা করেছে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস বলেছে, রান অন সেন্টেন্স, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, এর সাথে মেমোরাইজিং টপিকগুলো যুক্ত আছে। আমরা ওভারঅল প্রতিটা বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যাতে পুঙ্খানুপুঙ্খভাবে এই শীটটাকে আমরা শেষ করতে পারি। লেস ইম্পর্টেন্টগুলোকে আমরা ক্রমান্বয়ে একটু কম ইম্পর্টেন্স দিয়ে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা গুরুত্বের মাধ্যমে দেখার চেষ্টা করব। রাইট, আসেন। শাহরিয়া রাকিব আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুলি দাস ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি। সামিয়া নূর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা একটু সবাইকে মেনশন দিয়ে দেবো এবং শেয়ার দিয়ে দিব যাতে সবাই ক্লাস করতে পারি। অলিভিয়া চৌধুরী, অনেকদিন পর তোমাকে দেখলাম, সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। মুনতাসিবিল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমরা আসেন আমরা দেখার চেষ্টা করি। তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, প্রথমে হচ্ছে এটা লাগবে না, এটা হচ্ছে ক্লাসের পরীক্ষা ছিল একটা, আর এরপরে কোশ্চেন অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস আমরা নিয়েছি। তোমরা যদি পেজে একটু স্ক্রল করে যাও দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন অ্যানালাইসিসের ক্লাস নেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, তাহলে এই পার্টটাতে আমাদের আর সময় কোনোভাবে নষ্ট করতে হবে না। রাইট, তো এই পার্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল এবং সেইটা তারা ব্যাখ্যা করেছে। রাইট, এরপরে রিটেন পার্ট গত বছরের যে প্যারাগ্রাফ যেটা ছিল সেটা দেওয়া আছে, এরপরে প্রভাব যেটা এক্সপ্লেনেশন ছিল এটা ছিল, এবং সেন্টেন্সের হচ্ছে আমরা জানি সেন্টেন্স মেকিং যেটা সেটা তারা দিয়েছে। এইখান থেকে মূলত পড়া শুরু করেছে দ্য সেন্টেন্স মানে সেন্টেন্স থেকে। রাইট, আমরা সেন্টেন্স থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, আচ্ছা, এবার আমরা তুলি দাস বলছে ভাই আমার নাম দিলেন না, মনে থাকবো। না না, তোর নাম নিয়েছি। সালমান ফার্সি, কেমন আছো ভাই? ওকে, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে ক্লাস করব। দেখি এখানে কি কি আছে। সেন্টেন্সে বলতেছে কতগুলো ওয়ার্ড সুবর্ণস্ত অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে স্পিকারে ফুললি এক্সপ্রেস করলে সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলে, যাতে অন্তত একটি সাবজেক্ট এবং ভার্ব থাকে। রাইট, আসো, মূলত এই জায়গাটাতে আমরা যদি সাবজেক্ট এবং ভার্বের কথা বলি, রাইট, এই যে আমরা বলছি সাবজেক্ট এবং ভার্ব থাকে, এটাকে আমরা একটু আন্ডারলাইন করি। দেখেন, একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে আর একটা হচ্ছে ভার্ব আছে, রাইট, তাহলে এটাকে আমরা সেন্টেন্স সাধারণত না বলাই উত্তম। কারণ আমরা যদি বলি দেখো আই টু গো, এটা কি সেন্টেন্স হবে বলো? টু গো তো ভার্ব না। তা যেহেতু টু গো ভার্ব,
তার মানে এটা দিয়ে কি আমি সেন্টেন্স বলতে পারছি বসে না, এটাকে আমরা আরো একটু স্পেসিফিক ভাবে বলবো যাতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে আমরা সেন্টেন্সকে বলবো যেটা সাবজেক্ট থাকবে এবং ডেফিনেটলি ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট অনেক সময় তোমার উচ্চও থাকতে পারে, কিন্তু আমার সেন্টেন্স হতে গেলে আমার ফাইনাইট ভার্বটা লাগবেই। আমরা একটু পরে আলোচনা করব যে আসলে আমরা ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি, রাইট? একটু পরে আমরা আলোচনা করবো। এবার আসেন, তা সেন্টেন্স হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা লাগে আর সেটাকে আমরা বলছি যে আপনার সাবজেক্ট লাগবে, এরপরে কি লাগবে, আপনার ফাইনাইট ভার্ব লাগবে এবং ডেফিনেটলি এর সাথে কমপ্লিট থটটা থাকতে হবে। হ্যাঁ, কমপ্লিট সেন্স যদি না আসে তাহলে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না, রাইট? তাই এটা মনে রাখবেন, সেন্টেন্স হওয়ার জন্য সবচেয়ে অপরিহার্য বিষয় কি, বলছে ভাই আপনার একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, রাইট? এবার আসেন ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। আমরা ট্র্যাডিশনাল গ্রামার মতে আমরা কি জানি, ট্র্যাডিশনাল গ্রামার মতে আমরা জানি সেন্টেন্সটা হচ্ছে 5 প্রকার, তাই না? অর্থ প্রকাশের দিক থেকে আমরা যদি বলি, অর্থ প্রকাশের দিক থেকে একটু ভালো করে নোট করো, এখন এই ধরনের কোশ্চেন প্রায় আমরা পরীক্ষায় দেখি। হ্যাঁ, অর্থ প্রকাশের দিক থেকে আমরা সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করতে পারি। আমরা যদি অর্থ প্রকাশের আঙ্গিকে বলার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে অর্থ প্রকাশের ভঙ্গির মার ক্ষেত্রে আমরা এটাকে 5 ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে আমরা বলি অ্যাসার্টিভ, বা আমরা আরেকটা এটাকে নামে ডাকি সেটা হচ্ছে ডিক্লারেটিভ, রাইট? একটাকে আমরা বলি অ্যাসার্টিভ, আরেকটা নামে আমরা ডাকি সেটাকে আমরা কি বলি, আমরা বলি ডিক্লারেটিভ, রাইট? এরপর আসো, এরপর আমরা কি বলি, আমরা বলি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এরপরে অপটাটিভ এবং এক্সক্লেমেটরি। মডার্ন গ্রামার কিন্তু আবার ভিন্ন কথা বলে। হ্যাঁ, মডার্ন গ্রামার সম্বন্ধে আমাদের এখন ধারণা থাকা লাগবে। মডার্ন গ্রামার কিন্তু আপনার সেন্টেন্সকে 5 প্রকার বলে না, মডার্ন গ্রামার কিন্তু সেন্টেন্সকে 4 প্রকার বলে। মডার্ন গ্রামারে অপটাটিভের কোনো অস্তিত্ব নেই, এটা মনে রেখো, অপটাটিভ সেন্টেন্সটা নাই। ওইখানে কি আছে, ডিক্লারেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে এবং এক্সক্লেমেটরি আছে, রাইট? তাহলে মডার্ন গ্রামার কয় প্রকার বললাম? মডার্ন গ্রামার অনুসারে আমরা সেন্টেন্সকে আমরা টোটাল কয়ভাবে ভাগ করছি, আমরা 4 ভাগে ভাগ করছি, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামার মতো আমরা কয়ভাবে ভাগ করছি, আমরা 5 ভাগে ভাগ করছি। এটা একটু ভালোভাবে মনে রেখো। এবার আসো, এবার আমরা যদি খেয়াল করি এই 5টার সম্বন্ধে আমাদের একটু ডিটেলস ধারণা দরকার, রাইট? একটু মনোযোগ দিয়ে দেখবা, ছোট্ট ছোট্ট জিনিস, একদম লেকচার 1 তো ফাউন্ডেশন ক্লাস আমরা এটাকে বলি। হ্যাঁ, তো একটু এই জায়গাতে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বুঝি যে নর্মালি তুমি যে সেন্টেন্সটা তুমি বর্ণনা করছো, বিবৃতি দিচ্ছ, রাইট? নর্মালি যখন কোনো কথা বলছো তুমি, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আমি তোমাদেরকে বলেছি, বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আমরা কি বলেছি? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম বলেছি, সেটা হচ্ছে আপনার ডিক্লারেটিভ সেন্টেন্স, রাইট? অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা আরেকটা নাম বলেছি, সেটা কি, যে ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি আরেকটা নাম বলেছেন, সেটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি। এবার আসো, এই জায়গা থেকে আমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের দিকে খেয়াল করি, এখানে প্রিভিয়াস ইয়ার্সের কি কোশ্চেন ছিল, রাইট? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো আমরা প্রিভিয়াস ইয়ার্সের যদি কোশ্চেনে দিয়ে খেয়াল করি, এখানে কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে 23-24 কোশ্চেন। দেখো এখানে কোশ্চেন দিছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, তারা সেন্টেন্সের টাইপ বর্ণনা করতে বলছে, রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট কোশ্চেন 23-24, রাইট? এবার আসো, বলছে ইন মাই অপিনিয়ন, আমার অপিনিয়ন মতে, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার, রাইট? তো এখানে বলছে রোমিও এবং জুলিয়েট কার লেখা, বলছে উইলিয়াম শেক্সপিয়ার লেখা। ওই নাটকের কথা বলতেছে কি, বলছে ইজ এ গ্রেট প্লে। এটা কেমন প্লে, বলছে এটা একটা গ্রেট প্লে। এখন তার মানে কি, এই সেন্টেন্সটাকে আমি নর্মালি ব্যাখ্যা বা বর্ণনা করছি, তাই না? তাহলে উত্তরটা কি আসবে? দেখো অপশনে দেওয়া আছে হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ইন্টারোগেটিভ দেওয়া আছে, তাই তো, ডিক্লারেটিভ দেওয়া আছে এবং এক্সক্লেমেটরি দেওয়া আছে। এখানে উত্তরটা কি আসবে আমরা একটু দ্রুত খেয়াল করার চেষ্টা করবো। জি ভাইয়া, এখানে উত্তরটা কি আসবে দেখো। মোস্তাকিম ইসলাম বলছে যে ডিক্লারেটিভ। নিশাত রয় বলছে আপনার ক্লাস অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আবিদ হাসান, আরে বস, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, সুপ্ত সেন উত্তর করেছে ডিক্লারেটিভ সেন্টেন্স, শাহরিয়ার বিশ্বাস উত্তর করেছে ডিক্লারেটিভ সেন্টেন্স, আবিদ হাসান বলছে ডিক্লারেটিভ সেন্টেন্স, এরপর মুনতাসির বিল্লাহ বলছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাই বলতেছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, রঞ্জন মিম বলছে যে এটা গতকালে পরীক্ষাও দিয়েছিলেন। হ্যাঁ, ভেরি গুড। আসো, তাহলে এটাকে আমরা কি বলছি, বলছে ভাইয়া এটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলছি। তাহলে মনে রেখো, অ্যাসার্টিভের আরেকটা নাম আমরা কি বলি, অ্যাসার্টিভের নাম আমরা আরেকটা বলি, সেটাকে আমরা বলি ডিক্লারেটিভ সেন্টেন্স। রিসেন্ট কোশ্চেনের অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে। এবার আসো, দ্বিতীয় প্যাটার্নটার দিকে আমরা যদি খেয়াল করি, তারা বলছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তার মানে এই যে ইন্টারোগেটিভের দিকে আমরা যদি খেয়াল করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, নর্মালি যেগুলো সেন্টেন্সে আপনার প্রশ্নবোধক যে চিহ্নগুলো থাকে, রাইট? আমরা বলছি নর্মালি সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায়টা কি, তাহলে সবচেয়ে সহজ উপায় আমরা বলি যে আপনার প্রশ্নবোধক চিহ্নটা থাকে, রাইট? আমরা বলছি সবচেয়ে সহজ উপায়ের কথা যদি আমরা বলি, সেই জায়গাটাতে আমরা বলি যে ভাইয়া প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় কি, তাহলে আমরা বলছি ভাইয়া সবচেয়ে সহজ উপায়ের কথা যদি আমরা বলি, তাহলে প্রশ্নবোধক এই চিহ্নটা থাকলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। আমরা জানি প্রশ্ন
প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হয় কিভাবে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, রাইট? আমরা নর্মালি যখন ডব্লিউএস কোশ্চেনটা আমরা সেন্টেন্স মেক করি, হ্যাঁ, তুমি যখন নর্মালি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন তুমি কোশ্চেনটা মেক করো, তখন ডব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে, রাইট, ডব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝে এখানেও অক্সিলারি ভার্বটা বসে, এটা মনে রেখো, হ্যাঁ। ডব্লিউএস কোশ্চেনের মাঝে কে বসে? বলছে ভাই, এক নম্বর কথাটা হচ্ছে আমি যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন আমি প্রশ্ন করাবো, তো ওই জায়গাটাতে আমার ডব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে ডেফিনেটলি আমার একটা অক্সিলারি ভার্বটা বসবে, এটা ভালো করে মনে রেখো যে কে বসবে, অক্সিলারি ভার্ব বসবে। যেমন আমি যদি তোমাকে বলি তোমার নাম কি রে, তাহলে তুমি কি বলবা? হোয়াট ইজ ইওর নেম, তাই না? হোয়াট ইজ, এবার তুমি কি বলো বলো, হোয়াট ইজ ইওর নেম, তাই না? এই যে দেখো আমি প্রশ্ন করলাম তোমার নাম কি, তাহলে এই যে দেখো ওয়ার্ড দ্বারা আমি প্রশ্ন করেছি, এই যে কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ, কোশ্চেন ওয়ার্ড, এই কোশ্চেন ওয়ার্ড এবং এই যে দেখো ইওর নেম, এটা কি সাবজেক্ট, এর মাঝে কে বসছে? অক্সিলারি ভার্বটা বসেছে। এটা তোমরা একটু কম বুঝতে পারো, আমি যেহেতু 13 বছর অধিক সময় ধরে পড়াচ্ছি, তো আমি এই জায়গাটাতে দেখেছি যে শিক্ষার্থীরা যে কোশ্চেন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্বটা দেয় না, রাইট? তো এটা একটু ভালো করে মনে রাখো। বাকিগুলো তুমি জানো, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সাবজেক্ট আগে কে যায়? হ্যাঁ, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা সামনে যায়, তাই না? যেমন তুমি বলো ডু ইউ নো মি, এই যে দেখো ডু দিয়ে প্রশ্ন করেছো, তাই না? তো এই জিনিসগুলো তোমরা জানো। অক্সিলারি ভার্ব থাকলে, সাহায্যকারী ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব থাকলে সামনে উঠে যাবে, না থাকলে ডু ডিড ডাজ যায়, ওকে? এটা তোমরা পারো। এরপর আসো, এরপরে আমরা যদি চিন্তা করি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, তাই না? কি সেন্টেন্স কাকে বলে? বলছো ভাই ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? দেখো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তোমরা পারো। নর্মালি তোমরা কি বলো যে ভাইয়া সাবজেক্ট উজ্জ্ব থাকে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? বলছে ভাই ভার্ব দিয়ে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল, কিন্তু কোশ্চেনটা এইভাবে তারা দেয়নি, কোশ্চেনটা আরেকটু তারা ঘুরিয়ে দিয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? আদেশ, উপদেশ, অনুরোধ, এবং তুমি বলো কি ভাই ভার্ব দিয়ে শুরু হবে। যেমন আমি যদি বলি কাম হিয়ার, কি বললাম বলো? আমি বললাম কাম হিয়ার। এরপর আমি বললাম গো দিয়ার, কি বললাম বলো? গো দিয়ার। এই যে কাম হিয়ার, এরপর তুমি গো দিয়ার বললাম, এই যে ভার্ব দ্বারা শুরু হচ্ছে। আরেকটা ট্র্যাপ থাকে এখানে, যেটা আমরা বিগত সালের কোশ্চেনে আমরা দেখেছি। ট্র্যাপটা কি জানো? ট্র্যাপটা হচ্ছে অনেক সময় অ্যাডভার্ব প্রথমে থাকে। কি প্রথমে থাকে? অ্যাডভার্ব। এরপরে কি দিয়ে শুরু হয়? এরপরে ভার্ব দিয়ে শুরু হয়, তাই তো? অ্যাডভার্ব থাকে, এরপরে কি আসে বলো? ভার্ব থাকে। এটা ট্র্যাপ থাকে, হ্যাঁ। কিন্তু মনে রাখবা এই ভার্বের সাবজেক্ট কিন্তু দেওয়া থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে, হ্যাঁ। যেমন আমি যদি বলি অলওয়েজ, আমি যদি বলি এরকম, আমি বললাম অলওয়েজ, এরপর আমি বললাম স্পিক দ্য ট্রুথ, রাইট? আমি বললাম স্পিক দ্য ট্রুথ, রাইট? স্পিক, এবার বললাম স্পিক দ্য ট্রুথ, রাইট? অলওয়েজ স্পিক দ্য কি? বলছি ভাই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এখন নর্মালি তুমি যখন পড়ো না, তুমি নর্মালি যখন তুমি এভাবে পড়ো, তখন দেখো কি যে ভাই ডিরেক্ট তো ভার্ব দিয়ে শুরু হয়নি, অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন তুমি কনফিউজড হয়ে যাও, রাইট? কনফিউজড হওয়া যাবে না। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আরেকভাবেও চিনতে পারি, সেটা হচ্ছে প্রথমে একই থাকবে, অ্যাডভার্ব থাকবে, এরপরে আবার ভার্ব থাকবে, ওই ভার্বের কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, তাহলে ওটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সই বলবো, রাইট? একটু যদি বিগত সালের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বিগত সালের কোশ্চেনের আমরা যদি দেখি এখানে বিগত সালের কোশ্চেন তারা দিয়েছে কিছু, আমরা ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখো বিগত সালের কোশ্চেনে আমরা কি পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটার দিকে 3 নম্বর কোশ্চেনটার দিকে তোমরা একটু খেয়াল করো। 3 নম্বর কোশ্চেনে এখানে তারা কি বলেছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। তারা বলেছে যে আপনি সেন্টেন্সের টাইপটা খুঁজে বের করুন, রাইট? তারা কি বলেছে? সেন্টেন্সের টাইপটা খুঁজে বের করুন। সো লেট দ্য ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিগাস, হ্যাঁ, প্রডিজাস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার। তাহলে এই জায়গাটা দেখে তোমরা এই সেন্টেন্সে কি বলতা? সো দেওয়া আছে প্রথমে, তাই না? সো দেখে তোমরা ঘাবড়াই যায়, তা আল্লাহ এটা তো ভার্ব দিয়ে শুরু হয়নি, তাই তো? তাই তুমি বলতে যে ভাই এটা ভার্ব দিয়ে শুরু হয়নি, তাহলে আমরা কি করবো? সেই যে আমি একটু আগে বলে আসলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি কি বললাম বলেন? আমি বললাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমি যখন বলেছিলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাই তো? আমি কি বলেছিলাম? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এবার দেখো এখানে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? অ্যাডভার্ব দিয়ে, পরে কি আছে বলো? ভার্ব আছে। তার মানে এটাকে আমরা কি বলবো? আমরা ডেফিনেটলি এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, তাই না? কি বলবো বলো? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। অনুরূপভাবে তুমি যদি দেখো সো লেট দ্য ফ্রিডম, এবার দেখো লেটটা কি? ভার্ব। এখানে সোটা কি বলছে? ভাই এই সোটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এটাকে আমরা কি বলবো বলো? আমরা চোখ বন্ধ করে এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। কোন সেন্টেন্স বলবো? বলছে ভাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, রাইট? তাহলে এখন পর্যন্ত আমরা
কি কি পড়লাম বলো তো? আমরা এখানে একটা কনফিউশনের জায়গা দেখলাম, তাই না? তাহলে আমরা বললাম যে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, এরপরে আমরা দেখলাম যে ভাইয়া আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এরপর আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। অপারেটিভ সেন্টেন্স তো বুঝি আমরা যে ভাই ইচ্ছা বা প্রার্থনা থাকে, তাই না? আর এক্সক্লেমেশনের ক্ষেত্রে আমরা যদি বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে এক্সক্লেমেশন সাইন থাকে, তাই তো, আশ্চর্যবোধক চিহ্ন থাকে, রাইট? তাহলে এগুলোকে আমরা তখন কি বলতেছি, এই সেন্টেন্সে হচ্ছে 5 প্রকার। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা তোমরা ক্লাস 6 থেকে পড়ো, এটা পড়াইতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু তুমি ক্লাস 6 থেকে পড়ো, দ্যাটস আমরা এটাকে স্কিপ করার চেষ্টা করছি। তারপরে মনে রেখো এই যে মাস্টার ক্ষেত্রে তুমি যেটা বলো, হ্যাঁ, মাস্টার ক্ষেত্রে তুমি যেটা বলো, একটা জিনিসটা একটু ভালো করে দেখে রেখো। এখানে আমি প্রায় শিক্ষার্থীদের ভুল করতে দেখি, মাস্টার ক্ষেত্রে আমি প্রায় শিক্ষার্থীদের ভুল করতে দেখি, হ্যাঁ। মাস্টার ক্ষেত্রে তুমি যেটা মনে রাখতে পারো, হ্যাঁ, মাস্টার ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করো তোমরা, সেই জায়গাটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো। আমি বলছি ইউ মাস্ট লাভ, রাইট? তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কি বলবো আমরা? ইউ ক্যান নট হেল্প। অনেক মনে করে কি এই হেল্প মানে মনে হয় সাহায্য করা, রাইট? তাহলে নেগেটিভ করতে গেলে আমরা কি দিয়ে করি? ক্যান নট হেল্প, বা মাস্ট থাকলে আমরা কি বলি? ক্যান নট হেল্প, বা আমরা ক্যান নট বাট দিয়ে বলি, তাই না? তাহলে এই যে ক্যান নট হেল্প বা ক্যান নট বাট, হেল্পের ক্ষেত্রে যেটা মনে রেখো, এখানে হেল্প মানে কিন্তু সাহায্য করা না, এখানে হেল্প মানে হচ্ছে অ্যাভয়েড বা স্টপ। আমরা বলছি হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে অ্যাভয়েড বা স্টপ। আমরা বলছি হেল্প মানে কি বলো? এখানে হেল্প মানে হচ্ছে অ্যাভয়েড বা স্টপ। এটা একটু মনে রেখো, এই জায়গাটিকে আমি প্রায় শিক্ষার্থীদের আমি অনেক ভুল করতে দেখি, রাইট? আর বাদ বাকি জিনিসগুলো একটু দেখে নিবা। এরপর আসো সেন্টেন্স স্ট্রাকচার, মারাত্মক জিনিস। এই জায়গাটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। আমি দেখেছি যে এতদিন যেহেতু পড়াই, 13 বছরের অধিক সময় ধরে, তাহলে আমি প্রায় শিক্ষার্থীদের দেখি যে শিক্ষার্থীরা এই জায়গাটাতে ভুল করে। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে সেন্টেন্স স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্সকে আসলে কয়ভাবে ভাগ করা যায়? স্ট্রাকচারের ভিত্তিতে আসলে সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করা যায়? একটু দ্রুত আমাকে উত্তর করে জানাবা জি ভাইয়া, স্ট্রাকচারের দিক থেকে আমরা সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করতে পারি, রাইট? ওকে, আমরা স্ট্রাকচারের ভিত্তিতে আমরা সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করতে পারি, একটু দ্রুত একটু ভাইয়াকে জানাবা যে ভাই স্ট্রাকচারের ভিত্তিতে আমরা সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করতে পারি। ওকে ওকে, তাহলে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, মোস্তাকিন ইসলাম বলছে 3, আবিদ হাসান বলছে 3। আচ্ছা বলো 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 বলো, আরেকটু বলো। এরপরে আরেকটু দেখতে যাচ্ছি, এই জায়গাটাতে না আমরা প্রায় সবাই ভুল করি। একটা কথা আজকে থেকে মনে রাখবা, স্ট্রাকচারের দিক থেকে আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি না। আমরা এখন থেকে মনে রাখবো, এটা হয়তো তারা প্রিন্টিং মিস্টেক করছে, এটা 3 ধরনের না, এটা হচ্ছে 4 ধরনের। কয় ধরনের বলেছি বলো? স্ট্রাকচারের দিক থেকে আমরা সেন্টেন্সকে 4 ধরনে ভাগ করতে পারি। কয় ধরনে ভাগ করতে পারছি বলছি? 4 ধরনের, নট 3 ধরনের। 3 ধরনের না, এই যে তুমি যেটা বলছো সিম্পল, এরপরটা আমরা কি বলছি? কমপ্লেক্স, আর এটাকে আমরা বলছি কি? কম্পাউন্ড। এটা তুমি জানোই, সাধারণত সব জায়গাতেই এই ঝামেলাটা হয়ে থাকে। আরেকটা কথা এখানে মনে রাখবা, সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? আমরা বলছি কমপ্লেক্স, কমপ্লেক্স কি বলছে ভাইয়া? কমপ্লেক্স হচ্ছে কম্পাউন্ড, রাইট? আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারগত দিক থেকে 3 প্রকার না, সারা জীবন মনে রাখবা। স্ট্রাকচারগত দিক থেকে আমরা এটাকে 4 প্রকার বলবো। কত প্রকার বলবো বলো? আমরা 4 প্রকার বলবো, মনে থাকবে? স্ট্রাকচারগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার? বলছি ভাইয়া 4 প্রকার। এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়। এরপরে যে ধাপটা আছে ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি কোশ্চেন করা হয়। আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো। কি বললাম বলো? আমরা বলেছি সেন্টেন্সকে টোটাল কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে না, কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, রাইট? আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বলছি ভাইয়া আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তাহলে আজকে থেকে মনে রাখার চেষ্টা করবো আমরা যে ভাইয়া আমরা সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করবো? বলছি ভাইয়া 4 ভাগে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ডেফিনেটলি কমপ্লেক্স কম্পাউন্ড। এই 4টা আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করবো। ওকে, এবার আসো সেন্টেন্স বোঝার ক্ষেত্রে আমরা কি বললাম একটু আগে? সেন্টেন্সটা হচ্ছে কি? বলছে ভাইয়া যেখানে আপনার সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, এরপরে কি থাকবে? বলছে ভাই কমপ্লিট থট থাকবে। তার মানে সেন্টেন্স হওয়ার মুখ্য উপাদানের ক্ষেত্রে আমরা যদি কাঠামো বা স্ট্রাকচারের দিকে যেতে চাই, স্ট্রাকচার যদি আমি বুঝতে চাই, এই স্ট্রাকচার বোঝার আগে আমার এই সেন্টেন্সটা যার উপরে নির্ভরশীল, সেন্টেন্সটা কার উপরে নির্ভরশীল বলো? আমরা জানি সেন্টেন্সটা ফাইনাইট ভার্বের উপর নির্ভরশীল, তাই না? তার মানে আমাকে আগে ফাইনাইট ভার্বের দিকে তাকাইতে হবে। ফাইনাইট ভার্বটা কি? আমি যদি ফাইনাইট ভার্বটা ক্লিয়ার ভাবে আমি যদি মানে বুঝতে না পারি, তাহলে আসলে আমার পড়াশোনা করে ওইরকম ফায়দা আসবে না। তার মানে অ্যাট ফার্স্ট আমাদের যেটা কাজটা হচ্ছে, আমার সেন্টেন্সের যে মূল উপাদান সেই ফাইনাইট ভার্ব, এই ব্যাপারটাকে আমাকে ক্লিয়ার করে আসতে হবে। আসেন, ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? ফাইনাইট ভার্বের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। ফাইনাইট ভার্বের ডেফিনেশন তুমি কি পড়ো? তুমি যেই ডেফিনেশনটা পড়ো না কেন, ওই ডেফিনেশন বাদ দিয়ে আজকে থেকে এটা মনে রাখবা, বুঝতে অনেকখানি সুবিধা হবে। এই কথা মনে রাখবা যে ভার্বটা টেন্স এবং
হ্যাঁ আমি বললাম যে ভার্বটা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনে চলে। টেন্স এবং কার বলছে ভাইয়া টেন্স অথবা ভয়েসের স্ট্রাকচার মেনে চলে, সেটাকে তুমি ফাইনাইট ভার্ব বলবা, রাইট। আর যতগুলো স্ট্রাকচার আছে, যতগুলো ডেফিনিশন জানো, আমরা ওদিকে পা না বাড়াই, সাবলীল ভঙ্গিতে তুমি এটা বলার চেষ্টা করবা যে ভাইয়া সেন্টেন্সকে আমরা যে ফাইনাইট ভার্বটা বলি, আমরা ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা কি বলছি? ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা বলছি যে ভার্বটা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনে চলবে, রাইট। আমরা বলছি টেন্স এবং কিসের স্ট্রাকচার মেনটেন করবে, তাহলে আমরা যদি বলি টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনে চলবে, সেটাকেই তুমি ফাইনাইট ভার্বটা বলবা, রাইট। আমরা বলছি যেই সেন্টেন্সটা, হ্যাঁ, যে ভার্বটা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনটেন করবে, সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। আসো তাহলে আমরা যদি খেয়াল করি একটা ভার্বের কতগুলো রূপ হতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি, আমি বললাম ইট, তাই না? এরপরে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া ইটস হতে পারে, তাই না? এরপরে কি বলতে পারো? তুমি অ্যাট বলতে পারো, তাই না? এরপরে তুমি কি বলতে পারো? এরপরে তুমি ইটিং বলতে পারো, ওকে। এরপরে তুমি কি বলতে পারো? এরপরে তুমি ইটেন বলতে পারো, তাই না? এরপরে তুমি আসো, এরপরে তুমি কি বলতে পারো? তুমি হ্যাভিং প্লাস ভি3 বলতে পারো, হ্যাভিং, এরপরে তুমি ইটেন বলতে পারো, তাই তো? তাহলে একটা ভার্বের আমরা এতগুলো রূপ দেখে থাকি, রাইট। এতগুলো রূপ আমরা দেখে থাকি, ইট দেখি, ইটস দেখি, অ্যাট দেখি, ইটেং দেখি, ইটেন দেখি, আর একটা হ্যাভিং ইটেন দেখি, রাইট। তো এবার তুমি যদি এই ভার্বগুলো দিয়ে খেয়াল করো, তাহলে আমরা এটাকে কি বলি? আমরা বলি ভার্বের বেস ফর্ম, তাই তো? ভার্বের বেস ফর্ম কি টেন্সের স্ট্রাকচারে বসে? আমি যদি বলি আই ইট, বলা যাবে? বলছি ইয়েস আই ইট, আপনি বলতে পারবেন, তার মানে এটা ফাইনাইট ভার্ব। এবার দেখো হি ইটস, এটা কি টেন্সে ব্যবহার হয়? বলছি ইয়েস ভাইয়া টেন্সে ব্যবহার হয়। যেহেতু এটা টেন্সে ব্যবহার হয়, ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো? যেহেতু টেন্সে ব্যবহার হচ্ছে, এজন্য এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। এরপরে আসেন, এরপরে আমি যদি বলি আই অ্যাট, এটা কি বলা যাবে? বলছে ভাইয়া বলা যাবে তো, এটাও টেন্সে ব্যবহার হয়, তাই না? তার মানে এটাও কি আমার, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু তুমি যদি খেয়াল করো, আমি যদি আই ইটিং বলি, এটা কি বলা যাবে? বলছে না ভাইয়া এটা বলা যাবে না। আমরা এরকম জীবনেও কোনো টেন্সে পড়িনি ডিরেক্ট সাবজেক্টের পরে ভার্বের সাথে আইনজি, এরকম আমরা কোনো টেন্সে পড়িনি। যেহেতু এটা পড়িনি আমরা, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি বলো? এটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব, রাইট। এটাকে আমরা কি বলছি? বলছি ভাই এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। এবার আসো, এরপরে আমরা যদি বলি আচ্ছা বলো তো এটা কি বলা যাবে আই ইটেন? বলছে না ভাইয়া এটা ইটেনটাও বলা যাবে না, তাই না? আবার দেখো আই হ্যাভিং ইটেন কি বলা যাবে? বলছে না ভাইয়া এটাও আমরা বলতে পারবো না, আই হ্যাভিং ইটেন এটাও বলা যাচ্ছে না। তাহলে এবার তুমি যদি খেয়াল করো, তাহলে আমরা এখানে কি কি পেয়েছি? আমরা যদি এটা দিয়ে খেয়াল করি, ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাই না? এবার দেখো এটা কি ভার্বের সাথে হচ্ছে এস বাই এস, তাই না? এরপর দেখো এটা হচ্ছে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। এরপর এটা কি ভার্বের সাথে আইএনজি, এটা কি ফর্ম পেয়েছো? ভার্বের ভি3 ফর্ম পেয়েছো। এরপর এটা কি পেয়েছো? হ্যাভিং প্লাস ভি3 পেয়েছো, তাই তো? হ্যাভিং প্লাস কি পেয়েছো? বলছে ভাই হ্যাভিং প্লাস ভি3 পেয়েছি। তাহলে এবার দেখো তুমি কোনটা কোনটা তুমি সেন্টেন্সে ডিরেক্ট টেন্স অনুযায়ী তুমি ব্যবহার করতে পারোনি, টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারোনি কোনটা? তাই প্রথমটা তুমি পারোনি হচ্ছে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি পারোনি। এরপরে তুমি ডিরেক্ট হচ্ছে ভি3 ব্যবহার করতে পারোনি। এরপরে তুমি হ্যাভিং প্লাস ভি3 ব্যবহার করতে পারোনি। আবার আমি যদি টু ইট তোমাকে বলতাম, সেটাকে তুমি ব্যবহার করতে পারতা? বলছে না ভাইয়া আমরা ইনফিনিটটাও ব্যবহার করতে পারি না। তার মানে টেন্সে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। আর টেন্স অনুযায়ী যে ভার্বটাকে তুমি ব্যবহার করতে পারছো না, সেটাকে আমরা কি বলি বলো? সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। আমি আবার বলছি যে ভার্বটা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি ব্যবহার করলা, সেটাকে তুমি ফাইনাইট ভার্ব বললা। আর যেটাকে তুমি টেন্সের অনুযায়ী তুমি ব্যবহার করতে পারলা না, সেটাকে তুমি কি বললা? তুমি সেটাকে নন ফাইনাইট ভার্ব বললা, ঠিক আছে? আচ্ছা আসো এবার দেখো, এবার আমি যদি এটাকে কারেকশন করতে চাই, আমি আই ইটিং এর জায়গায়, রাইট, আই ইটিং এর জায়গায় আমি যদি এরকম বলতাম আই অ্যাম ইটিং, এটা কি বলা যেত না বলো? আই অ্যাম ইটিং, বলছে ডেফিনেটলি ভাইয়া আই অ্যাম ইটিং বলা যেত, রাইট। আই এম ইটিং কি আমরা আই এম ইটিংটা আমরা বলতে পারতাম। এই যে আই এম ইটিংটা আমি বললাম, এই যে ভার্বের সাথে আইএনজি, এটা কি ডিরেক্ট ব্যবহার হয়েছিল নাকি সাথে একটা অক্সিলারি ভার্ব আসছিল? বলছে ভাই একটা অক্সিলারি ভার্ব আসছিল। তার মানে আমি যদি ভার্বের সাথে আইএনজি বলি, এই ভার্বের সাথে আইএনজিটা নন ফাইনাইট ভার্ব, বাট এটার সাথে যখনই তুমি অক্সিলারি ভার্ব দিবা, যখন তুমি অক্সিলারি ভার্ব দিবা তখন সেটাকে তুমি ফাইনাইট ভার্ব বলবা। আবার দেখো আই ইটেন আমি বলতে পারছি না, রাইট। তাহলে আমি যদি বলি আই হ্যাভ ইটেন, কি বলা যেত না? বলছি ইয়েস আই হ্যাভ ইটেন বলা যেত, তাই না? আই ইটেন বলতে পারছি না, বাট আই হ্যাভ ইটেন কি আমি বলতে পারতাম। তার মানে ডিরেক্ট ভি3 যদি বলি, তাহলে আমরা সেটাকে নন ফাইনাইট ভার্ব বলি, রাইট। কিন্তু এটা সামনে আমি যখন হ্যাভ ইটেন বলছি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিচ্ছি, তখন আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলছি। তাহলে আসো মোটা দাগে যদি আমি বলতে চাই, মোটা দাগে নন ফাইনাইট ভার্ব কে কি আছে মনে রেখো। টু প্লাস ভার্বের বেস ফর্মটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
রাইট, নন ফাইনাইট ভার্ব। এবার আসো এক নম্বর কথা কি বলছি, নন ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে এক নম্বর কথা বলছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা পাচ্ছ এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। টু প্লাস ভার্বের আমরা যেটা বলছি টু প্লাস ভার্বে কি বলছি আমরা বলো, তাহলে আমরা বলছি টু প্লাস ভার্বের বেস ফর্ম, রাইট। আমি আবার বলছি টু প্লাস কি বলো, তাহলে বলছি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা কি বলছি, নন ফাইনাইট ভার্ব। এরপরে দ্বিতীয় নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা যদি পাই ডিরেক্ট ভার্বের সাথে কি আইএনজি, ডিরেক্ট ভার্বের সাথে কি বলো, আর ডিরেক্ট ভার্বের সাথে আইএনজিটাকে আমরা কি বলছি, ডিরেক্ট ভার্বের সাথে আইএনজিটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। এরপরে তিন নম্বরে আমরা যদি খেয়াল করি ডিরেক্ট ভি3টাকে আমরা কি বলছি, নন ফাইনাইট ভার্ব, তাই তো। এই তিনটা কথা মনে রাখলে মোটামুটি সব কোশ্চেনই সলভ করা যায়। কিন্তু এই দুটার সামনে অর্থাৎ ভার্বের সাথে আইএনজির সামনে তুমি যদি অক্সিলারি ভার্বটা ইনপুট দাও তাহলে ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এবার তুমি যদি ভি3 সামনে ডিরেক্ট যদি অক্সিলারি ভার্বটা ইনপুট দাও তাহলে ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটাতে একটু ভালো করে মেনটেন করার চেষ্টা করব। ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি এর সামনে যখনই আমরা অক্সিলারি ভার্ব দেব ওটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ডিরেক্ট ভি3 সামনে যখন আমি অক্সিলারি ভার্বটা ইনপুট দেব ওটাকে আমরা কি বলবো, আমরা তখন ফাইনাইট ভার্ব বলে ফেলবো। তাহলে এই জায়গাটার দিকে একটু ভালো করে মনে রাখবা। তাহলে কি বললাম বলো, ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি কি, নন ফাইনাইট ভার্ব। ডিরেক্ট ভি3 কি, নন ফাইনাইট ভার্ব। এবার আসো ভার্বের সাথে আইএনজি বা ভি3 সামনে যখন অক্সিলারি ভার্ব আমি ইনপুট দিচ্ছি তখন আমরা এটাকে কি বলছি, ফাইনাইট ভার্ব বলছি। তাহলে এটা মনে রেখো, নন ফাইনাইট ভার্ব বাদে যা পাচ্ছ তাই তুমি ফাইনাইট ভার্ব বলে দিচ্ছ, নন ফাইনাইট ভার্ব বাদে তুমি যা পেয়ে যাচ্ছ সেটাকে তুমি কি বলে দিচ্ছ, ফাইনাইট ভার্বটা তুমি বলে দিচ্ছ। এটাই হচ্ছে কাহিনী। আসো তাহলে এই যে ফাইনাইট ভার্বটা আমরা এত কষ্ট করে পড়লাম কেন, এটা মেলা কারণ আছে ভাই। আসো আমরা ফাইনাইট ভার্বটা আমরা এত মনোযোগ দিয়ে পড়লাম কেন, মেলা কাহিনী আছে। আসো তাহলে এক ধাক্কা আমরা কি বললাম বলো, যে ভাইয়া সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব প্লাস বাকি অংশ সেটাকে আমরা সেন্টেন্স বলছি। ফাইনাইট ভার্ব কাকে বলে বলছি, টেন্স এবং ভয়েস স্ট্রাকচার যেটা মেনটেন হবে, তাই তো। আসো একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হয় ভালো করে খেয়াল করবেন, একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হয়। তাহলে আমরা জানি গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার, তাহলে আমরা জানি গঠন অনুসারে একটা সেন্টেন্সকে আমরা যদি বলি গঠন অনুসারে কয় প্রকার, বুঝতে ভাই, গঠন অনুসারে আমরা সেন্টেন্সকে 3 ভাগে বিভক্ত করতে পারি। আমি বলছি গঠন অনুসারে আমরা সেন্টেন্সকে কয় ভাবে বিভক্ত করতে পারি, তা বুঝতে ভাই 4 ভাগে ভাগ করতে পারি, তাই না। সচরাচর তুমি দেখো কয় প্রকার, 3 প্রকার না। আমরা গঠন অনুসারে আমরা কয় প্রকার বলবো, আমরা গঠন অনুসারে আমরা 4 প্রকার বলবো। ওকে, তাহলে এবার আসেন গঠন অনুসারে আমরা কয় প্রকার বলবো, ডেফিনেটলি আমরা 4 প্রকার বলবো, এটা মনে করে রাখবেন। হ্যাঁ, তাহলে আসেন প্রথমটা আমরা কি পাচ্ছি, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা আমরা প্রায় দেখি পরীক্ষাতে আসে যে এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এগুলো প্রায় পরীক্ষাতে দেখে থাকি। তো এই জায়গাটার দিকে আমরা সিম্পল সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি যে ভাই একটা সিম্পল সেন্টেন্সের গঠনটা কেমন হয়। আসো সিম্পল সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আসো সিম্পল সেন্টেন্সের দিকে আমরা 1 নম্বরে যদি দেখি, সিম্পল সেন্টেন্সের 1 নম্বর গঠনটা হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা সিম্পল সেন্টেন্স। কি বললাম বলো তো, আমি বললাম যে জায়গাটাতে তুমি সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্বটা পেয়ে যাবা ওটাকে আমরা কি বলবো, আমরা ওটাকে সিম্পল সেন্টেন্স বলবো। আমি আবার বলছি যে জায়গাটাতে তুমি সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব পেয়ে যাবা ওটাকে তুমি কি বলবা, ওটাকে তুমি সিম্পল সেন্টেন্স বলবা। আবার আসো যদি আরো ভার্বের প্রয়োজন হয় তাহলে তোমার আরো যে ভার্বগুলো লাগবে সেগুলো ডেফিনেটলি তুমি নন ফাইনাইট আকারে নিতে পারো, রাইট। তাহলে আমি কি বললাম, আরেকবার মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, ফাউন্ডেশন ক্লাস এগুলো তো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা ভাই। তো আমরা কি বললাম, একটা সিম্পল সেন্টেন্সের গঠন কেমন হয়, আমি বললাম একটা সিম্পল সেন্টেন্সের গঠন হবে তুমি একটা সাবজেক্ট নিবা, এটা ফাইনাইট ভার্ব নিবা, এটা কথা শেষ। যদি আরো ভার্বের প্রয়োজন হয় তুমি নন ফাইনাইট আকারে নিবা। যেমন আমি যদি এখানে উদাহরণ লিখি একটা, যেমন ধর আমি এরকম বললাম আই ওয়েন্ট দেয়ার হ্যাঁ টু বাই আ পেন, টু এরপর আমি বললাম টু বাই আ পেন, রাইট। আমি বললাম আই ওয়েন্ট দেয়ার টু বাই আ পেন, ভালো করে খেয়াল করেন, আমি বললাম আই ওয়েন্ট দেয়ার টু বাই আ পেন। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি, তাহলে দেখো এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্টটা কি বুঝছি ভাইয়া, ভার্বের পাস্ট ফর্ম, রাইট। আমি যদি বলি আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্টটা কি, তাহলে বুঝছি ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব। আমরা জানি যে ভার্বটা টেন্সের গঠন অনুসারে বসে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার দেখো নন ফাইনাইট ভার্ব করার কথা বলছি, 3টার কথা বলছি, 3টা মনে রাখলে পরীক্ষা উত্তর করা যায়। একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে ভার্বের ভি3। কয়টার কথা বলছি, 3টা। টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, আর একটা কি ভার্বের ভি3। এই যে 3টার কথা বলছি আমরা, ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি, আর এটা কি বলছে ভাইয়া ভার্বের ভি3। এই 3টা কি নন ফাইনাইট, এ বাদে যা পাচ্ছ সেগুলো কি ফাইনাইট। তাহলে এবার দেখো তো এই 3টার সাথে কি এটা মিল আছে, বলছে না নাই, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব। এবার দেখো দেয়ার টু বাই আ পেন, এই যে টু বাই পেয়েছি, টুটা কি আমরা জানি টুটা হচ্ছে নন ফাইনাইট, এই যে টু বাই পেয়েছি এই টু বাইটাকে আমরা বলছি এটা হচ্ছে ভাইয়া নন ফাইনাইট,
রাইট, এটাকে আমরা কি বলছি বলো, এটাকে আমরা নন ফাইনাইট বলছি। রাইট, তাহলে এবার তুমি যদি খেয়াল করো দেখো আমরা কি পাচ্ছি, তা বলছে একটা সিম্পল সেন্টেন্সের গঠন কি, বলছে গঠন হচ্ছে ভাইয়া কোনোভাবেই একটার বেশি ফাইনাইট ভাব থাকবে না। আমি আবার বলছি সিম্পল সেন্টেন্সের যে গঠন, সেই গঠন অনুসারে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভাইয়া কোনোভাবেই একটার বেশি আমার ফাইনাইট ভাবটা থাকবে না। রাইট, ফাইনাইট ভাব থাকবে একটা, আরো ভার্বের যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমরা সেটাকে নন ফাইনাইট আকারে ব্যবহার করব। যেমনটা আমরা দেখেছি আই ওয়েন্ট দেয়ার টু বাই আ পেন, ওয়েনটা কি ফাইনাইট ভার্ব, আরো ভার্বের প্রয়োজন হয়েছে, কি নিয়েছেন, নন ফাইনাইট ভার্বটা নিয়েছেন আপনি। এবার দেখেন এখানে কি বলতেছে, 1 নম্বর উদাহরণ, আই নিড আ পেন টু গিভ ইউ, তাহলে এই নিডটা কি, বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব, আরো ভার্বের প্রয়োজন হয়েছে, আপনি কি নিয়েছেন, বলছে ভাইয়া নন ফাইনাইট নিয়েছি, এই যে দেখেন টু গিভ। রাইট, এবার আসেন আফটার রিডিং আ পোয়েম, তাহলে এবার দেখেন রিডিংটা কি, বলছে ভাই শুধু ভার্বের সাথে আইএনজি, এর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে, বলছে না, আমরা জানি শুধু ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। কি ভার্ব বলি বলো, সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। এবার আসো আই অ্যাম রিডিং, তাহলে ভার্বের সাথে আইএনজি, এর সামনে কি আছে, বলছে ভাই অক্সিলারি ভার্বটা আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, তাহলে আমরা এটাকে বলছি ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই সেন্টেন্সটাতে কি আছে, বলছে ভাইয়া আমরা জানি এই সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট আছে আর এটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে, আরো ভার্বের প্রয়োজন হয়েছে, সেটাকে আমরা নন ফাইনাইট আকারে নিয়েছি। রাইট, অনুরূপভাবে ফিনিশটা কি, বলছে ভাইয়া ফিনিশটা হচ্ছে ফাইনাইট ভার্ব। রাইট, আবার আনফিনিশ যদি বলি তাই এটা কি, বলছে ভাইয়া এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। রাইট, আবার দেখো আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, যেমন আমরা যদি এইভাবে বলি সেন্টেন্সটাকে, আমরা যদি এইভাবে বলি, আমি বললাম এরকম আই হ্যাভ, এরপর আমি বললাম কালেক্টেড সাম বুকস, কালেক্টেড, এরপরে সাম বুকস, রাইট, আই হ্যাভ কালেক্টেড সাম বুকস, এরপর আমরা বললাম রিটেন বাই মিস্টার এক্স। রাইট, রিটেন বাই, এরপর আমরা বললাম মিস্টার এক্স। রাইট, আর বললাম আই হ্যাভ কালেক্টেড সাম বুকস রিটেন বাই মিস্টার এক্স। তাহলে দেখো এই যে আই হ্যাভ কালেক্টেড এর কথা বলছো তুমি, রাইট, হ্যাভ কালেক্টেড এর কথা বলছো, রাইট, তাই এটা কি টেন্সের স্ট্রাকচার না, তাহলে আমরা যদি বলি ডেফিনেটলি এটা একটা টেন্সের স্ট্রাকচার, যেহেতু টেন্সের স্ট্রাকচার তার মানে এটাকে আমরা কি বলছি, ফাইনাইট ভার্ব। আবার দেখো রিটেন বাই, রিটেনটা কি ভি3, এই ভি3 সামনে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বলছে না ভাইয়া ভি3 সামনে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। তাহলে এবার দেখো এখানে কি ভি3 সামনে ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব, বলছে ইয়েস আছে, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব, আর এখানে যেহেতু নাই এটা কি নন ফাইনাইট ভার্ব। তাই এই সেন্টেন্সটাকে আমরা কোন সেন্টেন্স বলবো, ডেফিনেটলি ভাইয়া আমরা এই সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্স বলবো। রাইট, এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, আমরা সিম্পল সেন্টেন্স বলবো। অর্থাৎ একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আরো ভার্বের যদি আমরা প্রয়োজন হয় ডেফিনেটলি আমরা সেখানে নন ফাইনাইট ভার্বটা ব্যবহার করব। এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, তাহলে আসেন, হ্যাঁ ভি3 গুলো আমরা জানি যে সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে ভাইয়া। রাইট, এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে মূল কাহিনী, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো। তাহলে এবার দেখেন আমরা কম্পাউন্ড সেন্টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি, নর্মালি আমরা বলি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ নর্মালি আমরা যদি খেয়াল করি এই যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটর মানে কোনগুলো, কোঅর্ডিনেটর মানে যেগুলো, অর্থাৎ আমরা জানি যে ফ্যান ভয়েসের দ্বারা যুক্ত থাকে। রাইট, কার দ্বারা যুক্ত থাকে, ফ্যান ভয়েসের দ্বারা যুক্ত থাকে। এই যে আপনি ফ্যান ভয়েসের দ্বারা যে যুক্ত পাচ্ছেন, রাইট, তাহলে এই যে দেখেন এই ফ্যান ভয়েস গুলো কি আমরা বলি কোঅর্ডিনেটর এগুলো, তাই না, বা কোঅর্ডিনেটিং কনজাংশন, বা আমরা বলি কোঅর্ডিনেটর। এই কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত যখন থাকে সাধারণত এগুলো আগে কমা বসে, আমরা বলছি সাধারণত এগুলো আগে কি বসে, সাধারণত এগুলো আগে কমা বসে। তো এই যে আপনি ফ্যান ভয়েস দ্বারা যখন যুক্ত পাচ্ছেন এই পাশে একটা ক্লোজ থাকছে এবং আমরা এই পাশে একটা ক্লোজ পাচ্ছি, তাই না, তো এটার নাম কি, এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আমিও বলছি এটার নাম কি, বলছি ভাই এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, এবং পরবর্তী যে অংশ থাকছে এটার নাম আমরা বলছি কোঅর্ডিনেট ক্লোজ। আমরা বলছি দুটার নামে কি, বলছি ভাই দুটার নামে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা ফ্যান ভয়েসের আগে অংশটা যেটা পাচ্ছি এটাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লোজ, পরে যে অংশটা থাকছে এটাকে আমরা বলছি কি কোঅর্ডিনেট ক্লোজ। ফ্যান ভয়েস মানেটা কি, ফ্যান মানে আমরা কি জানি, এফতে আমরা কি জানি, এফতে হচ্ছে ফর, এফতে কি জানি আমরা ফর, এতে আমরা কি জানি, এতে আমরা জানি অ্যান্ড, এনতে আমরা কি জানি, এনতে আমরা জানি নর, তাই না, বিতে আমরা কি জানি বাট, ওতে আমরা কি জানি অর, ওয়াইতে ইয়েট, এসতে কি সো। তাহলে এবার তুমি যদি এই পাশে খেয়াল করো আমরা লিখে দিয়েছি এখানে এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে অর বা আদারওয়াইজ, ওয়াইতে ইয়েট, এসতে কি সো। আবার দেখো বোর্ড ডট ডট অ্যান্ড, পরে কি আছে অ্যান্ড, আইদার ডট ডট কি অর, তার মানে কি হবে অর আছে, তাই না। এই যে এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। কোন সেন্টেন্স বলি বলো, কম্পাউন্ড সেন্টেন্স বলি। যেমন এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো এখানে কি পাচ্ছ তুমি, তাহলে এখানে দেওয়া আছে হি ইজ স্ট্রং অ্যান্ড, এর কি দেওয়া আছে এখানে কমা,
তার মানে কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? তাহলে হি ইজ স্ট্রং, তার মানে কি এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এর মধ্যে কি আছে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। আবার দেখো এ পাশে একটা কোঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট যোগ কি দেওয়া আছে ফাইনাইট ভার্ব। আবার দেখো ইয়ের দিয়ে যুক্ত করা আছে, এরপর কি দিয়ে যুক্ত করা আছে ফর দিয়ে যুক্ত করা আছে, হ্যাঁ? তাহলে এখানে কি মিনিং দিচ্ছে হি কুড নট কাম, সে আসতে পারেনি, কারণটা কি বলছে কারণ হি ওয়াজ ইল, ফর একটা বিকজ এর মতো কাজ করে এখানে, রাইট? এবার আসো, এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এই কোশ্চেনটা আমাকে একটু সলভ করে দেবা। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এর কোশ্চেন খুব সম্ভবত, 23-24-এর খুব সম্ভবত কোশ্চেন এটা, ঢাকা বিশ্ববিদ্যালয় একদম রিসেন্ট কোশ্চেন। বলছে উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, দেয়ার সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন ইন আওয়ার নেইবারহুড। এখানে উত্তরটা কি হবে দ্রুত তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা, রাইট? দ্রুত একটু কমেন্ট বক্সে একটু জানার চেষ্টা করবা, ওকে? স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন বলছে মুস্তাফিজুর ক্রিকেট না খেলে ক্লাস করতেছে, আহারে। মুনতাসির বিল্লাহ সিম্পল সেন্টেন্স, ওকে। আচ্ছা এরপরে মোস্তাকিম ইসলাম উত্তর করেছে, ভেরি গুড ফর, ওকে। উত্তর করতে থাকি আমরা, দেখি কে কত দ্রুত উত্তর করতে পারে, আমরা একটু উত্তর দেখার চেষ্টা করব। বলছে হ্যাঁ, তাহলে আমরা যদি খেয়াল করি উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, দ্যাটস সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন ইন আওয়ার নেইবারহুড, রাইট? তাহলে এবার আসেন, তাহলে আমরা জানি, আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করেছি, তাহলে আমরা কি পেয়েছি এখানে ওইটার ভিত্তিতে আমরা একটু উত্তর করার চেষ্টা করবো, দেখবো এখানে উত্তরটা কি হবে। মিম বলছে ফর হবে, সুপ্ত সেন বলছে ফর হবে, শাকিল আহমেদ নাদিম বলছে ফর হবে, সুপ্ত সেন বলছে ফর হবে, সুরভি বলছে ফর হবে, নরিম বলছে ফর হবে, ভেরি গুড। আমরা একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার দেওয়ার চেষ্টা করব, যাতে অধিক মানুষের ক্লাস দেখার সুযোগ তৈরি হয়ে ওঠে। আমাদের মূল লক্ষ্যটা কি, আমার কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে শুধু সার্ভিস দেওয়া মূল লক্ষ্য এটা না, আমাদের কাছে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নই অত্যন্ত দামি। আমরা মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নের পিছনে অক্লান্ত করে পরিশ্রম করে যাচ্ছে তার পরিবার, অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে যে কোচিং এ পড়ে তাদের শিক্ষক বিন্দু। আমরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, তারা যে লক্ষ্যে পড়তেছে তাদের বাবা মার হাসি ফোটানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং একটু শেয়ারটি দিয়ে চেষ্টা করবেন যাতে আরো মানুষের আমরা কল্যাণ করতে পারি, রাইট? একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করব, রাইট? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের সারথি হওয়া, এখানে ব্যক্তিগত কোনো প্রফিট নাই। আমরা একটা কোচিং এর শীট সলভ করাচ্ছি, আমরা না করিয়ে যদি আমরা একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে আপনাদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করতাম, ওটা আপনাকে বলতাম যে আমরা পার্সোনাল বেনিফিটের কারণে পড়াচ্ছি। আমরা এখানে মূলত পড়াচ্ছি এই কারণে যে কোচিং এ পড়ুক না কেন একটা সম্মুখ ধারণা নিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হয় এটা সম্বন্ধে যাতে ডিটেলস ধারণা নিয়ে পরীক্ষা হলে যেতে পারে, দিন শেষে দেখা হলে অন্তত যাতে বলতে পারে যে ভাইয়া আপনি আমার জীবনে একটুখানি অবদান রেখেছিলেন। আমরা সবাই বাঁচি অন্যের উপকারের জন্য, আমরা অন্যের জন্য আমাদের জীবন, রাইট? অন্যকে কি বলে সেটা আমাদের জীবনের মুখ্য বিষয় আমি মনে করি, রাইট? তো ওই জন্যই যেহেতু পড়ানো, একটু চেষ্টা করবেন সবাই যাতে একটু উপকৃত হতে পারে, ওকে। আচ্ছা তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, বলছে উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, দ্যাট সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন ইন আওয়ার নেইবারহুড। তাই এবার আসো এখানে সেন্টেন্সটা কি বললাম, তাহলে আমরা যদি বলি ফ্যান বয়েস, রাইট? কি বললাম বলেন না, আমরা বললাম ফ্যান বয়েস। তাহলে এই যে ফ্যান বয়েস মানে কি, এগুলো কোঅর্ডিনেটর, তাই তো? এগুলো কি বলছে ভাই, এগুলো কোঅর্ডিনেটর। এই যে কোঅর্ডিনেটরের আগে কি থাকে বলছে ভাই কোঅর্ডিনেট ক্লোজ থাকে, পরে কি থাকে কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে ডেফিনেটলি এখানে একটা সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব থাকবে, আবার এখানে সাবজেক্ট যোগ কি থাকবে বলছে ভাই ফাইনাইট ভার্ব থাকা লাগবে। এবার আসেন তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে উই কেপ্ট, কেপ্ট যদি বলি আমরা তার মানে কি এটা একটা ফাইনাইট ভার্ব, তাই তো? এটা কি বলছে ভাই এটা একটা ফাইনাইট ভার্ব। উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয়ার ব্রোকেন। তাহলে ওই যে ওয়ার ব্রোকেনের কথা বলছো এটা কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে এবার আসো ফাইনাইট ভার্ব দুইটা, তার মানে আমরা জানি যে ক্লোজ মার্কার লাগবে। ফাইনাইট ভার্ব দুইটা হইলে এই যে দেখো এখানে ফাইনাইট ভার্ব কয়টা, একটা, এখানে ফাইনাইট ভার্ব কয়টা বলছে ভাই একটা, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা, দুইটা। একটা ফাইনাইট ভার্ব হলে সিম্পল সেন্টেন্স, ওখানে তো ক্লোজ মার্কার লাগে না। ফাইনাইট ভার্ব যখনই লাগে চলে আসে, দুটি ফাইনাইট ভার্ব যখনই চলে আসে তখনই আমাদের কি লাগে বলছে ভাই ক্লোজ মার্কার গুলো লাগে। তাহলে এবার আমার ক্লোজ মার্কার লাগবে, তাহলে এবার দেখো ইন কেস অফ প্রিপজিশন ক্লোজ মার্কার না, বিকজ অফ প্রিপজিশন ক্লোজ মার্কার না, দেয়ারফর এটা জন্মগতভাবে এটা অ্যাডভার্ব, জন্মগতভাবে কি এটা অ্যাডভার্ব। তাহলে এবার দেখো আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দুটা ফাইনাইট ভার্ব হলে আমরা জানি মাস্ট এটা ফাইনাইট, দুটা ফাইনাইট ভার্ব যদি পেয়ে যাও তুমি আমরা এটুকু জানি 100%, রাইট? আমি আবার বলছি 100% আপনার কনজাংশন লাগবে, ক্লোজ মার্কার লাগবে। তাহলে ক্লোজ মার্কার কোথায় দেওয়া আছে বলো, তাহলে ক্লোজ মার্কার দেওয়া আছে এই যে ফর। আমরা জানি এই যে এফতে কি হয় বলছে ভাই এফতে ফর, এই ফরটাকে আমরা তখন কি বলছি যে আমরা বলছি যে ভাই এটা কোঅর্ডিনেটর, রাইট? তো দ্যাটস উত্তরটা কি হবে বলো, উত্তরটা হচ্ছে আমরা আসবে ফর।
রাইট, উত্তরটা কি আসবে বলো? ফর। এই ফর মানে কিন্তু বিকজ, বুঝছে? উই কেপ্ট ইন টাচ, তাই যে ফোন দিচ্ছে, তাদের রাস্তাঘাট সব কি নষ্ট হয়ে গেছে, ফোন দিচ্ছে। উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, তার মানে আমরা অথরিটিসের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। ড্যাশ সাম অফ দ্য স্ট্রিট লাইটস আর ব্রোকেন, কারণটা কি? বিকজ সাম অফ দ্য স্ট্রিট লাইটস আর ব্রোকেন, কিছু কি হয়েছে, যে রাস্তার যে আলোগুলো ছিল আমাদের প্রতিবেশীতে, সেগুলো কি নষ্ট হয়ে গেছে। তার মানে দ্যাটস এখানে উত্তরটা কি হচ্ছে? ফর হচ্ছে। তাহলে ফরের মিনিংটা এখানে কি দিচ্ছে বলো? বিকজ। ফরের মিনিং কি দিচ্ছে বলো? তাহলে আমরা জানি ফরের মিনিংটা এখানে বিকজ আসতেছে। ভেরি গুড। আচ্ছা আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, রাইট, কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বুঝি? তাহলে প্রথমটা আমরা কি বলছি বল? প্রথমটা আমরা বলেছি, বাবু শোনার একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমটা আমরা বলেছি সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আরো ভার্বের প্রয়োজন হলে কি বলবো আমরা? নন ফাইনাইট ভার্ব, তাই না? এক নম্বর কথা আমরা এটা বলছি যে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আরো ভার্বের প্রয়োজন হলে আমরা কি নিব? আমরা নন ফাইনাইট ভার্বটা নিব। কম্পাউন্ড সেন্টেন্স এসে কি বললাম বলো? ফ্যান বয়েস। কি বললাম বলো? ফ্যান বয়েস, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স কি বলছে ভাইয়া? কম্পাউন্ডে যে লিঙ্কের ব্যবহার হয়নি ওগুলো হচ্ছে কি বলছে ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্স। আরো সহজ ভঙ্গিতে তোমাকে যদি বলি, এটা মনে রাখবা, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, রাইট? এই কথাটা সারা জীবন মনে রাখবা, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, রাইট? আমি আবার বলছি, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, রাইট? এই কথাটা ভালোভাবে মনে রাখবা, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, রাইট? হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কি? হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হু, হুম, হুইচ, ওয়্যার, ওয়েদার, হুস, এগুলো যখন থাকবে তখন, এবং কি বলছি? হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ, আমার সাথে সাথে একবার বলো তো, হোয়াইল বাবা অসুস্থ ইফ। কি বললাম বলো? আমি আবার বলছি, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। কি বললাম বলো? হোয়াইল বাবা অসুস্থ আন্টি ইফ। আসো, হোয়াইলটা কি বলছে ভাই? হোয়াইল তো হোয়াইলই। এবার আসো বাবা, রাইট? এই দেখো, বি এ বি এ, বাবা, বিফোর, আফটার, বিকজ, as dot as well as far as, okay? While baba অসুস্থ until if, often, such, since, so dot as, so dot that, so that, টিতে হচ্ছে দো, although, even though। এরপরে কি আছে? while বাবা অসুস্থ, পাইছো? অসুস্থ, এই যে দেখো ও এস টি, হ্যাঁ। এরপরে কি? এই যে কি আছে? টিল, টিল আর আনটিল। ইফ মানে কন্ডিশনাল, কন্ডিশনাল যেগুলো পাও তুমি, হ্যাঁ। ইফ, ইন কেস, আনলেস, প্রোভাইডেড, অ্যাজ ইফ, এই প্রোভাইডেডটা মনে রেখো, হ্যাঁ। অ্যাজ ইফ আর এটা হচ্ছে লিস্ট। এগুলো থাকলে আমরা চোখ বন্ধ করে সেগুলোকে আমরা কি বলবো বলো? আমরা সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো, রাইট? তাহলে আমরা আবার বলছি, কমপ্লেক্স চেনার উপায় কি? সহজ বুদ্ধি বলেছি, তাই না? তো সহজ বুদ্ধিটা আমরা কি বলেছি বলো? হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। আমি আবার বলছি, কি বলেছি বলো? হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। আমি আবার বলছি, হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। তাহলে এবার দেখো, হোয়াইল পেয়েছো, বিতে কি? বিফর, এতে কি? আফটার, বিতে কি? বিকজ, তাই না? এতে কি? অ্যাজ, এরপরে অ্যাজ ডট অ্যাজ ওয়েল অ্যাজ, ওতে কি? অফেন, এসতে কি? এসতে হচ্ছে সাস, সিন্স, সো ডট অ্যাজ, সো দ্যাট, এগুলো। টিল, আনটিল, ইফ মানে হচ্ছে কন্ডিশনাল যে লিঙ্কার গুলো আছে এগুলো, আর এটা হচ্ছে ডব্লিউএস। এতগুলো তোমার যদি মনে রাখতে কষ্ট হয়, খালি এটুকু মনে রাখবা, ফ্যান বয়েসের বাইরে যেগুলো আছে ওগুলোকে মোটামুটি মনে রাখতে পারলেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স গুলো সহজে চিহ্নিত করতে পারি। তাহলে এবার আসো, এবার তুমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করো, দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা কি? কমপ্লেক্স সেন্টেন্স মানেটা কি? তাহলে আমরা যদি বলি, ধরো এটা একটা হচ্ছে তোমার ক্লোজ, রাইট? এটা একটা তোমার ক্লোজ, রাইট? এটা একটা তোমার কি বলছো ভাই? এটা একটা ক্লোজ। এটা আরেকটা কি বলছো ভাই? এটা আরেকটা ক্লোজ, রাইট? তাহলে এই যে দেখো ক্লোজ কয়টা আছে বলছো ভাই? ক্লোজ হচ্ছে দুইটা। তাহলে এবার জোড়া দাও, জোড়া দিলা, জোড়া দিলে আমরা কি বললাম বলো? ক্লোজ মার্কার। জোড়া দিয়ে কি বললাম রে? ক্লোজ মার্কার। তাহলে এবার দেখো, এটা যে পাইলাম, এই যে এখানে কি থাকছে? একটা সাবজেক্ট যুগ ফাইনাইট ভার্ব, আবার জোড়া দিছো, এখানে কি থাকবে বলো? সাবজেক্ট যুগ হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে এবার তুমি যদি দেখো, তাহলে তুমি কি পাইছো বলছো? ভাইয়া একটা ক্লোজ মার্কার পাইছি ভাইয়া, হ্যাঁ। একটা কি পাইছি? ক্লোজ মার্কার। একটা ক্লোজ মার্কার হলে ফাইনাইট ভার্ব কয়টা হয়েছে? এই যে দেখো দুইটা হয়েছে। তাহলে এবার আমি আরেকটা ক্লোজ এখানে জোড়া দিব, তাই না? আরেকটা ক্লোজ ধরো তুমি জোড়া দিচ্ছ, তাহলে জোড়া দেওয়ার জন্য কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে। ক্লোজ মার্কার দিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকছে? সাবজেক্ট যোগ কি পাচ্ছ তুমি? ফাইনাইট ভার্ব। তাহলে মিলাও। তাহলে সাধারণ ভঙ্গিতে আমরা যদি বলি, আমরা যদি সাধারণ ভঙ্গিতে এইভাবে বলি যে ভাই একটি যদি তুমি ক্লোজ মার্কার পেয়ে যাও তাহলে দুটি ফাইনাইট ভার্ব নিবা, রাইট? আমরা বলছি একটা ক্লোজ মার্কার পাইলে ফাইনাইট ভার্ব কয়টা যাবে বলো? দুইটা। তাহলে এবার দেখো এখানে ক্লোজ মার্কার কয়টা হয়েছে? দুইটা। তাহলে দুইটা ক্লোজ মার্কার হলে তিনটা ফাইনাইট ভার্ব আসবে। এই কথাটা তুমি সারা জীবন মনে রাখার চেষ্টা করবা। অর্থাৎ ক্লোজ মার্কার চাইতে না অলওয়েজ ফাইনাইট ভার্ব একটা বিষয় হবে।
ক্লোজ মার্কের চাইতে কি হবে বলো, ফাইনাইট ভার্ব একটা বেশি হবে। আমি আবার বলছি ক্লোজ মার্কের চাইতে ফাইনাইট ভার্ব অনেকটা কি হবে বলো, ক্লোজ মার্কের চাইতে ফাইনাইট ভার্ব একটা বেশি হবে। আমি আবার বলছি ক্লোজ মার্কের চাইতে ফাইনাইট ভার্ব কি হবে, বলছি ভাই ক্লোজ মার্কের চাইতে ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব বেশি হবে। ওকে, তাহলে এটা মনে রেখো। তাহলে একটা ক্লোজ মার্ক গেলে ফাইনাইট ভার্ব কয়টা হবে বলো, দুইটা। দুইটা ক্লোজ মার্ক গেলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, তিনটা। এটা মনে রেখো, রাইট। এবার আসো, এবার তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে না আরো কাহিনী আছে, আরো নাটক আছে। দেখো তাহলে আমরা এখানে কি বলছি, ধরো এটা একটা ক্লোজ এবং এটা কি একটা, এটা হচ্ছে ক্লোজ। তাই এটাকে জোড়া দিচ্ছ, কি দিয়ে জোড়া দিচ্ছ, ক্লোজ মার্কার। এই যে ক্লোজ মার্কার থেকে তুমি যদি সাবঅর্ডিনেট দিয়ে যোগ করো, তাহলে এই অংশ থেকে আমরা এটাকে কি বলি, আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ। কি বলি বলো, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলি, ঠিক আছে। আর যে অংশ থাকলো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। এটাকে আমরা কি বলি বলো, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। আর এই যে ক্লোজ মার্কার থেকে সাবঅর্ডিনেট থেকে বাকি অংশকে আমরা কি বলি, আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলে থাকি। এটাকে তুমি যদি উল্টাইলে তুমি কি পাচ্ছ, দেখো উল্টালে আমি যদি এখানে নিয়ে আসি ক্লোজ মার্কার, এরপরে এখান থেকে শুরু করে এই যে ক্লোজটা যেটা পাচ্ছ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ। আবার এটা কমা বসবে এখানে, এরপরে আমরা কি পাচ্ছি, এটাকে আমি চাইলে প্রিন্সিপাল ক্লোজটা আমি পরেও লিখতে পারছি। তাইলে কমপ্লেক্স সেন্টেন্সের বেলাতে আমরা যেটা দেখি, ক্লোজটাকে তুমি উল্টায় পাল্টায় লিখতে পারো, আগে পরে নিয়ে লিখতে পারো, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের বেলাতে কিন্তু উল্টানো যায় না, যা থাকে ফিক্সড। যা থাকে কি থাকে, ফিক্সড থাকে, রাইট। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, দেখো আমি যদি বলি এরকম হি ইজ পোর, রাইট, এরপর আমি বললাম হি ইজ পোর বাট, এরপর আমি বললাম হি ইজ অনেস্ট। হি ইজ কি বলো, আমি বললাম হি ইজ অনেস্ট। এই যে এটা কোন সেন্টেন্স, তাহলে আমরা জানি যে ভাইয়া এটা ফ্যান বয়েজ দেওয়া আছে, তাই না, এটা ফ্যান বয়েজ দেওয়া আছে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এটা কি, এটা হচ্ছে কোঅর্ডিনেটর। চাইলে তুমি এখানে আগে পিছিয়ে লিখতে পারবে না, অর্থাৎ তুমি যদি চাও তুমি এভাবে লিখতে পারবে না, জানো, তুমি এভাবে লিখতে পারবে না যে বাট, এরপরে হি ইজ, এরপরে তুমি বলছো হি ইজ অনেস্ট, রাইট, এরপরে কমা দিয়ে তুমি বলছো হি ইজ স্পোকেনলি, রাইট। এই যে এরকমটা বলার কোনো সুযোগ নেই। বাট তুমি যদি চিন্তা করো কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটাতে কিন্তু এরকম ঘটে না। কমপ্লেক্স সেন্টেন্সের বেলাতে তুমি যদি বলো এরকম, দেখো আমি যদি বলি এরকম দো হি ইজ পোর, দো হি ইজ পোর, এরপরে তুমি বলছো কি হি ইজ অনেস্ট। হি ইজ কি বুঝছো ভাই, হি ইজ অনেস্ট। তাহলে তুমি কি কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেটর যেটা আছে, সাবঅর্ডিনেট তুমি কিন্তু আগে দিয়ে লিখতে পারছো। তুমি চাইলে এই সাবঅর্ডিনেট তুমি মাঝে দিয়েও লিখতে পারো। তুমি কিভাবে লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো, হি ইজ কি লিখলা, হি ইজ অনেস্ট, রাইট। হি ইজ কি বুঝছো ভাই, হি ইজ অনেস্ট, রাইট। তুমি বলো এরকম যে ভাইয়া হি ইজ অনেস্ট, রাইট, হি ইজ অনেস্ট, রাইট, হি ইজ অনেস্ট। তারপরে তুমি বললা দো হি ইজ পোর, রাইট, কি বললা বলো, দো হি ইজ পোর। তুমি এভাবে লিখতে পারছো। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের বেলাতে যে জিনিসটা মজার জিনিস যেটা ঘটে, সেটা হচ্ছে চাইলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আগেও নেওয়া যায়, চাইলে সাবঅর্ডিনেট ক্লোজটাকে পরেও নেওয়া যায়। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের বেলাতে এই যে কোঅর্ডিনেট যে দুটো আছে, রাইট, আমরা যদি জানি কোঅর্ডিনেট ক্লোজ দুটো আছে, তুমি চাইলে এই দুটাকে তুমি শিফট করে লিখতে পারবে না। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মধ্যে মজার একটা বিষয় কি বললাম আমি, এটা কিন্তু তোমার সেন্টেন্স চেক দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, রাইট। এটা তোমার সেন্টেন্স চেক দেওয়ার ক্ষেত্রে মারাত্মক রকম কাজে দিবে। কি বললাম বলো, কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে তুমি যে কোঅর্ডিনেট ক্লোজ দুটো পাচ্ছ না, এই কোঅর্ডিনেট ক্লোজ গুলোকে তুমি চাইলে আগে পরে এভাবে ব্যবহার করতে পারবে না। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ তুমি যখন ব্যবহার করছো, তখন চাইলে তুমি আগে পরে দুটো শিফট করে তুমি লিখতে পারছো। তাহলে এবার আসো, তাহলে মূল কথা এখানে কি ছিল বলো তো। মূল কথা আমি এখানে তোমাকে যেটা বলার চেষ্টা করলাম, তুমি যদি একটি ক্লোজ মার্কার পেয়ে যাও, রাইট, তুমি একটি যদি কি পাও বলো, তুমি যদি একটি ক্লোজ মার্কার পেয়ে যাও, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে। তাই বলছে ভাইয়া একটা ক্লোজ মার্কার যদি আমি পেয়ে যাই, মদ্দা কথা এটাই, একটা ক্লোজ মার্কার পাইলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, দুটা ফাইনাইট ভার্ব হবে। দুটা ক্লোজ মার্কার পাইলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, তিনটা ফাইনাইট ভার্ব হবে। সারা জীবন মনে রাখতে হবে। তিনটা ক্লোজ মার্কার পাইলে ফাইনাইট ভার্ব কি হবে, বলছে ভাইয়া চারটা হবে। এটা সাধারণ নিয়ম, এর ব্যতিক্রম আছে, এটা সাধারণ নিয়ম, যদিও অনেক ব্যতিক্রম আছে। স্বাভাবিক ভঙ্গিতে এটুকু মনে রাখলে তোমার যেহেতু ছোট্ট মানুষ, সহজেই অ্যাডমিশনে পার হতে পারবা। আসো মিলাও, আই নো হোয়াট হিজ নেম ইজ, রাইট, আমরা কি বলছি, আই নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে এবার আসো, এখানে কি পাচ্ছ, আই নো প্রিন্সিপাল ক্লোজ, হো থেকে বাকি অংশ কি সাবঅর্ডিনেট ক্লোজ। এবার দেখো আই নো হোয়াট হিজ নেম ইজ, এখানে কি দেওয়া আছে, হোয়াটটা কি ক্লোজ মার্কার, একটা ক্লোজ মার্কার ফাইনাইট ভার্ব কয়টা হবে, দুইটা, নো একটা ফাইনাইট ভার্ব, রাইট, এবং ইজ একটা কি ফাইনাইট ভার্ব, রাইট। অনুরূপভাবে when I was reading a book he came, I was reading ফাইনাইট ভার্ব এবং he came, কেমটা কি ফাইনাইট ভার্ব, তাই না। তাই এই জিনিসটা একটু ভালো করে মনে রাখা লাগবে। এই যে দেখো এটা কনজাংশন, ওকে। এই সেন্টেন্সটার দিকে আসো, এই সেন্টেন্সটার দিকে তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু একটু নাটক আছে, এখানে কিন্তু একটু নাটক আছে। বুঝছে, there is no mother but loves her child, এখানে বাটটা কি, এখানে বাটটা কি। তাহলে নরমালি
তুমি বলো কি, তুমি পড়ছো কি, ভাইয়া বাটটা কি হবে, বলছি ভাইয়া বাটটা প্রিপোজিশন হবে, অথবা কি হবে, বলছে ভাইয়া বাটটা প্রিপোজিশন হবে, অথবা বাটটা কি হবে ভাইয়া, বাটটা কনজাংশন হবে। রাইট, এই যে এই জায়গাটাতে ঝামেলা আছে। বাটটা কি, বলছে ভাইয়া বাটটা চাইলে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করা যায়। আমি আবার বলছি বাটটা কি, বলছে ভাইয়া বাটটা চাইলে নেগেটিভ রিলেটিভ হিসেবেও ব্যবহার করা যায়। কি হিসেবে ব্যবহার করা যায়, নেগেটিভ রিলেটিভ হিসেবে ব্যবহার করা যায়। যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এর মিনিংটা কি, বলছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তার মানে এই যে হু ডাজ নট লাভ বললেন, হু ডাজ নট বললেন, এই হু ডাজ নট এর পরিবর্তে এখানে কি ব্যবহার হয়েছে, বাট। আমি আবার বলছি এই যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে বাটটা ব্যবহার হয়েছে হু ডাজ নট লাভ হার চাইল্ড। তার মানে এটা কিন্তু তুমি কম্পাউন্ড সেন্টেন্স বলো না, বাটটাকে তুমি কি জানো, তুমি বলছো না ফ্যান বয়েস, রাইট, কি বলেছো তুমি পড়েছো ফ্যান বয়েস, রাইট। এই যে ফ্যান বয়েসের তুমি বিতে কি পড়েছো, বাট। বাট থাকলে তুমি কি বলো, বলছে ভাইয়া বাট থাকলে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। কোন সেন্টেন্স বলি, ইয়েস কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এখানে বাটটা কিন্তু, হ্যাঁ বাটটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, কারণ এই বাট মানে হু ডাজ নট। এখানে বাট মানে কি বলো, আমরা বলেছি এখানে বাট মানে হচ্ছে হু ডাজ নট। তার মানে এই বাট মানে তুমি দেখা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া তুমি কি দিয়ে দিলা, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দিলা। ভাইয়া উত্তরটা ভুল হয়ে যাবে, ভাইয়া উত্তরটা কি হয়ে যাবে বলো, উত্তরটা ভুল হয়ে যাবে। এই জায়গাটার দিকে একটু মাথায় রাখার চেষ্টা করো, রাইট। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, দেখো এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো আমরা। দেখো এই যে দেখো কোশ্চেন আসছে, বিগত সালের কোশ্চেনের দিকে দেখো। এই যে দেখো 2 দিন আগে, কয়েকটা দিন আগে মাত্র পরীক্ষা আসছে, কয়েকটা দিন আগে পরীক্ষা আসছে, ম্যাট 22-23 এটা কোশ্চেনটা আসছে। ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 কোশ্চেনটা আসছে, রাইট। রিসেন্ট কোশ্চেন 22-23 কোশ্চেন মানে বুঝছোই তো কত রিসেন্ট কোশ্চেন, তাই না। কোশ্চেনটা কি বলছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাটটা কি, তারা প্রশ্ন করেছে এখানে সেন্টেন্সে এই বাটটা কি, উত্তর কত বাটটা কি হবে, রাইট। একটু দ্রুত আমাকে একটু উত্তর দিবা যে ভাই এটার উত্তরটা কি হবে, রাইট। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা যে ভাই এখানে উত্তরটা কি হবে। মিম ভেরি গুড, ও বাবারে বাবা, হ্যাঁ মোস্তাকিম ইসলাম, ঠিক আছে, ভেরি গুড, নেগেটিভ রিলেটিভ, ওরিয়া নোভা, ভাল লাগতেছে তো, হ্যাঁ তোমরা এত কঠিন জিনিসও বুঝতে পারতেছো, ভেরি গুড। আসো তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে উত্তরটা কি আসতেছে বলো। তাহলে আমরা এই জায়গাটার দিকে খেয়াল যদি করি তাহলে ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো বলো, তাহলে বাট মানে হো ডাজ নট। এখানে বাট মানে কি, এখানে দুইবার আমার সাথে বলো, বাট মানে কি, বলছে ভাইয়া এখানে হো ডাজ নট, রাইট। বাট মানে কি, বলছে ভাইয়া হো ডাজ নট, আমার সাথে দুইবার বলো, বাট মানে কি হো ডাজ নট। তাহলে হো ডাজ নট যদি বলি তাহলে এটা উত্তর কি আসবে, এটা উত্তর আসবে নেগেটিভ রিলেটিভ, রাইট। এটা উত্তরটা কি আসবে বলো, এটা উত্তরটা নেগেটিভ রিলেটিভ আসবে। তাহলে আবার বলো, এখানে দেয়ার ইজ নো আদার বাট লাভস হার চাইল্ড, আসলে এই উদাহরণই আসবে, না হলে আর আসবে না। আমি আবার বলছি আসলে এই উদাহরণটি আসবে, না হলে আর আসবে না। ভালো করে মনে রাখো, আসলে এই উদাহরণটাই আসবে, না হলে আসবে না। তাহলে আমার সাথে সাথে বল, বাট মানে কি, এখানে বাট মানে হচ্ছে হো ডাজ নট, এখানে বাট মানে কি হো ডাজ নট। আবার বল, এখানে বাট মানে কি হো ডাজ নট। দ্যাটস উত্তরটা কি আসবে বলো, আমরা বলো উত্তরটা আসবে নেগেটিভ রিলেটিভ। ভেরি গুড। আসো এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তুমি পেয়ে গেলা, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স তুমি পেয়ে গেলা। এখন যে সেন্টেন্স পড়াচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ভালো করে খেয়াল করো, এখন যে সেন্টেন্সটা পড়বো সেটাকে আমরা কি বলছি, আমরা সেটাকে বলছি কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট। আমরা বলছি এখন যে সেন্টেন্সটা পড়বো সেটাকে কি বলছি আমরা, আমরা এটাকে বলছি কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট। তাহলে আমরা যেটাকে বলছি সেটাকে আমরা কি বলবো, তাহলে আমরা বলছি যে এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড বলবো, রাইট। কি বলবো বলো, কমপ্লেক্স কম্পাউন্ড বলবো। ওকে, তাহলে আমরা এখন যে সেন্টেন্সটা বলছি এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বলবো। মনে থাকবে কি বলবো বলো, আমরা এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড বলবো। ওকে, তাহলে আসেন কমপ্লেক্স কম্পাউন্ড মানেটা কি। তাহলে তোমার সেন্টেন্স কয় প্রকার বলেছি, 3 প্রকার নাকি 4 প্রকার। আর বলছি সেন্টেন্স স্ট্রাকচারের কথা যদি আমরা বলি, রাইট, সেন্টেন্স স্ট্রাকচারের কথা যদি বলি, তুমি বলতা কত প্রকার, বলছে ভাইয়া তুমি বলতা 3 প্রকার, আর আমি বলছি স্ট্রাকচার ভেদে সেন্টেন্স কয় প্রকার, বলছে ভাইয়া 4 প্রকার। কয় প্রকার, 4 প্রকার। কি কি, তাহলে আমরা বলছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আরেকটা যে পার্টটা বললাম সেটাকে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। সেটাকে আমরা কি বলছি বলো, সেটাকে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট। সেটাকে আমরা কি বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। যেমন দেখেন আমরা যদি এই সেন্টেন্সটা দিকে খেয়াল করি, হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হিজ ফাদার ওয়াজ ইল, বাট দেখতো উই হোপ দ্যাট হি উইল জয়েন দ্য নেক্সট মিটিং। আবার দ্যাট আছে, তার মানে কি আছে, বিকজ বা দ্যাট আছে। বিকজ বা দ্যাট থাকলে আমরা কি বলবো, তাহলে বিকজ বা দ্যাট আছে এটাকে আমরা বলবো কমপ্লেক্স, তাই না। এবার আসো বাট আছে, বাট যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলবো,
কম্পাউন্ড কি বলবো রে, কম্পাউন্ড। দ্যাটস ওয়াই এটাকে এ ধরনের সেন্টেন্সকে আমরা বলি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবার বলছি, যখন তুমি কম্পাউন্ডের মার্কারও পাবা আবার কমপ্লেক্সের মার্কারও পাবা। আমি আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে যে মার্কারগুলো থাকে না রে বাবু, ওই কমপ্লেক্স সেন্টেন্সের মার্কারও যখন তুমি পাবা, আবার কম্পাউন্ড সেন্টেন্সে যে মার্কারটা হয় না রে বাবু, ওই কম্পাউন্ড সেন্টেন্সের মার্কারও যখন পাবা, তখন তুমি এটাকে কি বলবো বলো, তখন ওটাকে তুমি বলবা কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট। আমি আবার বলছি, ওটাকে তুমি কি বলবা, ওটাকে ডেফিনেটলি তুমি বলবা যে ভাই আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স বলবো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আসো তাহলে এবার এই জায়গা এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বিগত সালে কোশ্চেনে কি আসছে, যে দেখ হ্যাঁ, এই যে গত বছরের আগের বছর 23-24 সেশনের দিকে তুমি যদি খেয়াল করো, হ্যাঁ আমি বলছি কোন সেশন, বলছি ভাইয়া 23-24 সেশনের দিকে তুমি যদি খেয়াল করো, রাইট। আমি বলছি কোন সেশন, বলছি ভাইয়া 23-24 সেশনের দিকে তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু 23-24 সেশনে আমরা এই কোশ্চেনগুলো পেয়েছি। একটু দ্রুত এই কোশ্চেনটা উত্তর করো তো, রিসেন্ট কোশ্চেন 23-24। এখানে দেখো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লেখা আছে, তার মানে আমাকে অবিশ্বাস করা যাবে না, ঠিক আছে, আমাকে অবিশ্বাস করা যাবে না। তোমরা চাইলে আমরা এনাফ প্রুফ দিয়ে দিব, রাইট। সেন্টেন্সের স্ট্রাকচার ভেতরে 4 প্রকার। এখানে দেখো দেওয়া আছে সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আসো তাহলে এবার তুমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করো, এখানে কি বলছে, men of this particular area like Bangladesh employed by the British ship companies first started the process of migration of Britain in 1930s. It is an example of a, তাহলে এটার উত্তরটা কি হবে? তাহলে এবার আপনি যদি এই জায়গাটার ক্ষেত্রে খেয়াল করেন, তাহলে আমরা এটার উত্তরটা কি নিতে পারি, দ্রুততার সাথে একটু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর উত্তরটা কি হবে, একটু দ্রুত করে উত্তর করেন। এই যে দেখ, এই যে দেখ উত্তর করা শুরু করছে, উলি বাবা লে বাবা। মুনতাসিবিল্লাহ বলছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এরপরে স্যার ক্লোজ মার্কার কোনগুলো, ওই যে কম্পাউন্ডের যে লিঙ্কার গুলো তুমি পেলা, হ্যাঁ, এবং কমপ্লেক্সের যে লিঙ্কার গুলো পেলা, ওইগুলোকে আমরা বলছি ক্লোজ মার্কার, রাইট। দেখ তোদের সমস্যা কি জানিস, তোদের সমস্যা হচ্ছে ভাইয়া একটু আগে কমপ্লেক্স কম্পাউন্ড বলছে, তার মানে এখন যে উত্তরটা করব একদম সবগুলো কমপ্লেক্স কম্পাউন্ডে যাবে। তোদের মনোভাবটা হচ্ছে এইটাই, মানে ভাইয়া যেটা উত্তর করা শুরু করছে, হ্যাঁ বলা শুরু করছে, ওটাই উত্তর হবে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, হ্যাঁ। তা নর্মালি আমরা ক্লাসে শিখতে পাই না কেন জানো, তা আমরা ধরে নিই এখন যে টপিকের নাম লেখা হয়েছে সবগুলো ওই টপিক থেকে আসবে। আমাদের সবার এটা চিরস্থায়ী সমস্যা, এই জায়গা থেকে বের হতে হবে। আই এই জায়গা থেকে না বের হলে খবর আছে, এই জায়গা থেকে তুই যদি বের না হতে পারিস খবর আছে। আসো এখানে আমরা কি বলেছি, আমরা এই জায়গাটার দিকে একটু বোঝার চেষ্টা করব। দেখ মেন অফ দিস পার্টিকুলার এরিয়া, লাইকটা কি এখানে প্রিপোজিশন, লাইকটা কি বলছে ভাই, লাইকটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, বাংলাদেশ এমপ্লয়েডটা কি V3। ওকে, দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ ফার্স্ট স্টার্টেডটা কি B2, রাইট। The process of migration of Britain in 1930s, it is an example of a, এটা কিসের সেন্টেন্স দেখতো, আমরা জানি সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা যদি ফাইনাইট ভার্ব চলে আসে, তা হ্যাঁ একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা কি বলছে ভাইয়া, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্টটা কি বলছে ভাইয়া, সাবজেক্টের ফাইনাইট ভার্ব যদি চলে আসে, তাহলে চোখ বন্ধ করে ওটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। এখানে দেখ V3টা কি, তাহলে আমরা জানি V3টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এর সামনে কোনো অক্সিলারি ভার্বটা দেওয়া নেই, রাইট। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা এই জায়গাটাতে যদি কথা বলি, তাহলে আমরা বলছি কি এখানে মূল ভার্ব কয়টা, বলছি ভাই মূল ভার্ব একটা। যে সেন্টেন্সে যত বড়ই সেন্টেন্স হোক না কেন, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি একটা থাকে, আমি বলছি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি একটি থাকে, আমি বলছি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কয়টা, বলছি ভাইয়া সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি একটা থাকে আর কোনো আওয়াজ হবে না, চোখ বন্ধ করে আমরা কি বলবো এটাকে, আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলবো, রাইট। আমরা আবার বলছি ওটাকে আমরা কি বলবো বলো, তাহলে ওটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর আসো, এবার আমরা একটু ইউসিসি শিটের দিকে যাব। আমরা ইউসিসি শিটটা আমরা অনেকখানি পড়ে ফেলেছি, আমরা একটু মিলে একটু দেখার চেষ্টা করব, রাইট। আসেন আমরা ইউসিসি শিটের দিকে এবার তাকাই, দেখেন তাহলে আমরা কি বললাম, আমরা এই যে এটা পড়ে ফেলছি সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমরা বললাম একটা সেন্টেন্স হলে একটা সাবজেক্টে ফাইনাইট ভার্ব লাগে, আরও ভার্বের প্রয়োজনীয় নন ফাইনাইট, সেটা এই অংশ ছিল। এরপর স্ট্রাকচারগত সেন্টেন্সের কত প্রকার বলছে, 3 প্রকার, আমরা বলেছি এটা 4 প্রকার বলবো আমরা। এরপরে আমরা বলছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়ে ফেলেছি। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা বাসায় একটু ভালোভাবে পড়ে নিও, আমি এটা পড়াতে গেলে আমার 4 ঘন্টা লাগবে, ঠিক আছে, তাহলে পড়ে নিও এটা, হ্যাঁ। এরপরে ওটাই দেওয়া আছে, ওটার আবার এই যে তুমি ছোটবেলা থেকে 6 থেকে পড়ো, এটা সিম্পল থেকে কমপ্লেক্সে কিভাবে যাবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কিভাবে যাবে, ওটা প্র্যাকটিস এখানে দেওয়া আছে, রাইট। আসো এরপরে তুমি যদি খেয়াল করো দেওয়া আছে রান অন সেন্টেন্স। আচ্ছা 15 নম্বর কোশ্চেনে দেখো, ইউসিসি কত নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স।
হ্যাঁ, এখানে কোশ্চেন বলছে যে তারা বলছে যে হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে খেয়াল করো, এখানে কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বানাই হি ইজ আ বয়, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। ফাইনাইট ভার্ব কয়টা রে? তাহলে বলছে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, রাইট। ফাইনাইট ভার্ব কয়টা? বলছে ভাই ফাইনাইট ভার্ব একটা। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব একটা না, আমি বলছি যেহেতু ফাইনাইট ভার্ব কয়টা, বলছে ভাই যেহেতু ফাইনাইট ভার্ব একটা, রাইট। আমরা বলছি যেহেতু ফাইনাইট ভার্ব একটা, আমি বলছি যেহেতু ফাইনাইট ভার্ব কয়টা, বলছি যেহেতু ফাইনাইট ভার্ব একটা, সিম্পল সেন্টেন্স। হি ইজ আ গুড বয়, ইজ এটা কি? বলছে ভাই ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কয়টা পাচ্ছেন? তারপরে একটা, তারপরে সিম্পল সেন্টেন্স বাদ। এবার আসো, দো হি ইজ ওয়েলদি হি ইজ আ মাইজার, ইন স্পাইট অফ হিজ ওয়েলথ, এখানে একটা কমা হইতো, হ্যাঁ, হি ইজ আ মাইজার। তাহলে এবার দেখ, ইন স্পাইট অফ হিজ ওয়েলথ হি ইজ আ মাইজার, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। আমরা জানি ফাইনাইট ভার্ব একটা হলে আর যাই হোক এটা সিম্পল সেন্টেন্স মাস্ট, তার মানে এটাও কি সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি বললাম, এ নাম্বার হবে না, বি নাম্বার হবে না, ডি নাম্বার কি হবে না, তার উত্তর কি? সি নাম্বার। এখানে দো দেওয়াই আছে, কি দেওয়া আছে রে? দো। দো থাকলে আমরা কি বলবো? দো থাকলে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো, তাই তো? দো থাকলে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এতখানি পড়াই ফেলছি আমরা। এবার যে অংশটা আছে সেটাকে আমরা বলছি রান অন সেন্টেন্স। এবার রান অন সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? রান অন সেন্টেন্স মানে কি? সেন্টেন্স দৌড়াবে। তো সেন্টেন্স কি? দৌড়াবে। এই দৌড়ানোর জন্য কি কি ভুল হইতে পারে, থামে যাইতে পারে কি কি কারণে, ওইটা যদি তুমি একবার বুঝে ফেলতে পারো তাহলে আল্লাহ চাইলে আর কোনো প্রবলেম নাই। আসো আমরা একটু রান অন সেন্টেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। আসো, রান অন সেন্টেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? ওকে, একটু রান অন সেন্টেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ভাইয়া রান অন সেন্টেন্স বলতে আমরা কি বুঝতেছি। আসো, রান অন সেন্টেন্সের দিকে তুমি যদি একটু খেয়াল করো, এখানে তুমি কি কি পাও? ওকে, রান অন সেন্টেন্স বলতে আমরা কি কি পাই? দেখো, দুটি ক্লজকে যুক্ত করার নিয়ম কি? রান অন সেন্টেন্স মানে কি? সেন্টেন্স দোয়ানো লাগবে, তার মানে কি? জোড়া দেওয়া লাগবে। এই জোড়া দেওয়ার নিয়মটা কি? রাইট, না হলে কি ধরনের ভুলটা হতে পারে? তাহলে জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে দুইটা। এক নম্বর কথা যদি বলি, আমার ক্লোজ মার্কা বসানো লাগবে ঠিকঠাক, কারণ ক্লোজ মার্কা দিয়ে জোড়া না দিতে পারলে আমার সেন্টেন্স হবে না। হয় জোড়া দেওয়া লাগবে, আর জোড়া যদি আমি না দিতে চাই, কম্পাউন্ড সেন্টেন্সের আমার যে কোরিলেটিভস যেগুলো আছে এগুলোর পরিবর্তে আমি সেমিকোলন যুক্ত করতে পারি, রাইট। তাহলে কোঅর্ডিনেটরের পরিবর্তে, ভালো করে ওয়ার্ডটা মনে রেখো, আমি সবার পরিবর্তে না, কার পরিবর্তে? বলছে ভাই কোঅর্ডিনেটরের পরিবর্তে। কার পরিবর্তে? কোঅর্ডিনেটরের পরিবর্তে। কোঅর্ডিনেটর মানে কি? ওই যে ফ্যান ভয়েস আছে না, ওই ফ্যান ভয়েসের পরিবর্তে আমি ডিরেক্ট সেমিকোলন দিয়ে যুক্ত করতে পারি, রাইট। যেমন দেখো, আমি যদি বলি হি ইজ নট আ গুড স্টুডেন্ট হাউএভার আই লাইক হিম, হবে না, এটা আমরা কোনোভাবে বলতে পারি না, রাইট। এটা আমরা কি? বলছে ভাই এটা আমরা কোনোভাবে বলতে পারি না, রাইট। এটা আমরা কি? বলছে ভাইয়া এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। ওকে, এটা আমরা কি? বলছে ভাই এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। ওকে, তাই আমরা বলছি এটা আমরা কি? বলছে ভাই এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। ওকে, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া এখানে কি ধরনের প্রবলেমগুলো আছে। তাহলে আমি যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট হাউএভার আই লাইক হিম, হাউএভারটা একটা অ্যাডভার্ব, একই ক্লোজকে জোড়া দেওয়ার সক্ষমতা আছে, বুঝছে না? তো জোড়া দিতে গেলে আমার কি লাগবে? বলছে ভাইয়া জোড়া দিতে গেলে আমার অ্যাডভার্বের পরিবর্তে কনভেনশন লাগবে, এতে অ্যাডভার্ব হবে না। তার মানে কি? এটা জোড়া দিতে গেলে হাউএভার আগে আমাকে সেমিকোলন দিতে হবে, তাইলে হবে। হ্যাঁ, তাহলে আমি সেন্টেন্স জোড়া দেওয়ার নিয়ম কি? নর্মালি জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে ক্লোজ মার্কার, অথবা ফ্যান ভয়েসের পরিবর্তে আমি চাইলে সেমিকোলন দিতে পারি। হ্যাঁ, ফর, অ্যান্ড, নর, বাট এগুলোর পরিবর্তে আমি কি দিতে পারি? সেমিকোলন দিতে পারি। আসো, আমি যদি বলি হি ইজ নট এ গুড স্টুডেন্ট হাউএভার আই লাইক হিম, হয়েছে? ফাইনাইট ভার্ব কয়টা? ইজ একটা ফাইনাইট ভার্ব। এবার আমি যদি বলি ইজ একটা কি? বলছে ভাই ইজ একটা ফাইনাইট ভার্ব, লাইক একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হয়েছে কয়টা? বলছে ভাই ফাইনাইট ভার্ব হয়েছে দুইটা। তাহলে তোমার যদি দুইটা ফাইনাইট ভার্ব হয়, ভালো করে খেয়াল করো, তো ফাইনাইট ভার্ব যদি দুটো হয়, দুটো হলে কি তোমার ক্লোজ মার্কার লাগবে না? তার মানে এখানে কি কোনো ক্লোজ মার্কার দেওয়া আছে? বলছে না, ক্লোজ মার্কার দেওয়া নেই, তার মানে হবে না, বাদ। এবার আসো, হি ইজ নট এ গুড স্টুডেন্ট হাউএভার, আরো কমা টমা দিয়ে বিধি কিচ্ছু অবস্থা, এখানে কমা টমাও নাই, রাইট। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এই যে দুটো সেন্টেন্সকে জোড়া দিছো, কিন্তু জোড়া দেওয়ার জন্য অ্যাডভার্ব দিয়ে জোড়া দেওয়া যায় না, ক্লোজ মার্কার দিয়ে জোড়া দিতে হয়, এটা নাই। ওকে, এরপরে আসো, হি ইজ নট আ গুড স্টুডেন্ট হাউএভার আই লাইক হিম। দেখো এখানে আমরা সেমিকোলন দিয়ে জোড়া দিছি। কি দিয়ে জোড়া দিছি রে? সেমিকোলন দিয়ে জোড়া দিছি। আমি চাইলে কম্পাউন্ড সেন্টেন্স যে লিঙ্কারগুলো ব্যবহার করা হয়, ক্লোজ মার্কার যেগুলো ব্যবহার করা হয়, ওইটার পরিবর্তে আমরা সেমিকোলন দিতে পারি। কি দিতে পারি বলো? সেমিকোলনটা দিতে পারি, রাইট। হি ইজ নট আ গুড স্টুডেন্ট বাট, এই যে দেখো বাটের পরিবর্তে, রাইট, বাটের পরিবর্তে আমি কি দিতে পারি? সেমিকোলন দিতে পারি। আমি বাট দিয়ে জোড়া দিছি। আর তুমি যদি জোড়া না দাও, তুমি ফুল স্টপ দিয়ে হাউএভার বড় লিখেও তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারতা, কিন্তু জোড়া দিতে পারতা না, রাইট। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মোটা দাগে আমি আরেকবার বলছি, একটু খেয়াল করো। তা আমি বলছি দুটা ক্লোজ মানে কি? এই যে দেখো হি ইজ আ গুড স্টুডেন্ট, একটা ক্লোজ, রাইট। এখানে কি আছে? সাবজেক্ট, এরপরে কি আছে? বলছে ভাইয়া সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, রাইট। এবার দেখেন আই লাইক হিম,
তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে কি আছে সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব এই যে দুটি ক্লোজ এই দুটি ক্লোজকে জোড়া দিতে হলে আবার কি লাগবে বলছে ভাই ক্লোজ মার্কার লাগবে এখানে কি ক্লোজ মার্কার আছে নাই এখানে কি ক্লোজ মার্কার আছে নাই এখানে কি ক্লোজ মার্কার আছে নাই কিন্তু এই জায়গাটাতে ক্লোজ মার্কারের পরিবর্তে আমি সেমিকোলন দিয়েছি কি দিয়েছি সেমিকোলন তাহলে চাইলে সেমিকোলন দিয়েও আমরা সেন্টেন্সটাকে যুক্ত করতে পারি তখন আমরা এই সেন্টেন্সটাকে বলি কম্পাউন্ড সেন্টেন্স কোন সেন্টেন্স বলি আমরা তাহলে ওই সেন্টেন্সকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স রাইট আমি আবার বলছি সেমিকোলন দিয়ে যখন যুক্ত করবা তখন আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো বলছে ভাই এই ধরনের সেন্টেন্সটাকে তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো রাইট আমি আবার বলছি এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো ডেফিনেটলি ভাই এই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকবো এবার আসো হি ইজ নট এ গুড স্টুডেন্ট কমা এই যে দেখো আমি বার দিয়ে বারটা কি ক্লোজ মার্কার হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সের হচ্ছে মার্কার কোঅর্ডিনেটর এটা দিয়ে যুক্ত করছি আর কোঅর্ডিনেটরের সামনে সাধারণত কি বসে কমা বসে কমাও দিয়েছি আবার আমি যুক্ত করব না তাহলে এই সেন্টেন্সটা কি আলাদা এই সেন্টেন্সটা কি আলাদা এই জন্য এখানে কি দিয়েছি ফুল স্টপ এটা হচ্ছে রান অন সেন্টেন্স আসো তাহলে এবার আমরা যদি খেয়াল করি এখানে এই কয়টা ছিল একদম মোটা দাগে বড় বড় কথা এবার তুমি যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করো তাহলে দেখো প্রিভিয়াস এসে কোশ্চেন সহ আমরা এখানে কি কি পাচ্ছি আসো প্র্যাকটিস ডিল টু রান অন সেন্টেন্স এখানে আমরা যদি ইউসিসি শীটটার দিকে আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি কি পাই আই 1 নম্বর কোশ্চেন ধরো 1 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে তোমরা একটু দ্রুত আমাকে একটু জানার চেষ্টা করো 1 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা জানার চেষ্টা করবো রাইট আসো ওকে অরিহা নোভা বলছে সেমিকোলন কম্পাউন্ড সেন্টেন্স ভেরি গুড জিদান কম্পাউন্ড সেন্টেন্স ওকে আচ্ছা এরপরে আসো মিম ভাইয়া এখানে পাংচুয়েশন মার্কারটা বুঝাইলে ভালো হবে পাংচুয়েশনের মার্কারটা আমরা ট্রানজিশন ওয়ার্ড এবং পাংচুয়েশনের ক্লাস আলাদা নিব এই জন্য আমরা যুক্ত করিনি এমনি অনেক বড় শীট এই শীটটা আমি যদি ট্রান্সফরমেশন সহ নেগেটিভ অ্যাফার্মেটিভ সহ কনজাংশন ধরে যদি পড়াই 7 ঘন্টা লাগবে ওকে আসো তাহলে এখানে উত্তরটা কি হবে একের উত্তরটা কি হবে ভেরি গুড একের উত্তর সালমান ফার্সি করছে সি শাকিল আহমেদ নাদিম করছে সি ভেরি গুড মুশফিকা নওরেন বলছে একের কি সি ও ভেরি গুড এরপর দ্রুত উত্তর করো তো দ্রুত উত্তর করো দেখি কতখানি পারো রাইট একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো দেখে যাক কতখানি পারো রাইট আসো তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো দ্য ওয়েদার ওয়াজ নাইস ওয়াজটা কি বলছে ভাই ওয়াজ একটা ফাইনাইট ভার্ব ওকে এবার আসো উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়েন্টটা কি বলছে ভাই ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব ঠিক আছে ফাইনাইট ভার্ব কয়টা হয়েছে বলছে ভাই ফাইনাইট ভার্ব দুটো হয়েছে দুটো হলে জোড়া দেওয়ার জন্য কি লাগবে হয় ক্লোজ মার্কার লাগবে অথবা কি লাগবে সেমিকোলন লাগবে আছে বলছে নাই বাদ দে এতেও নাই বি তেও কি ক্লোজ মার্কার বা সেমিকোলন নাই ডি তেও নাই কোথায় আছে এই যে দেখো সেমিকোলন আছে উত্তরটা কি হবে সি রাইট এবার 2 নম্বর কোশ্চেন উত্তর কত 2 ইউসিসি 2 নম্বর আমরা যদি দেখি প্র্যাকটিসের ডিলের 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করব কয় নম্বর বলছে ভাই 2 নম্বরটা এখানে কি বলছে I was tired from working late. I had to go to class anyway. তাহলে এটার উত্তরটা কি আসবে একটু দ্রুত আমরা একটু বলার চেষ্টা করবো রাইট এটার উত্তরটা কি আসবে একটু দ্রুত আমরা বলার চেষ্টা করবো 2 নম্বরের উত্তরটা কি আসবে ওকে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কি আসবে একটু দ্রুততার সাথে আমরা একটু বলার চেষ্টা করবো ওকে আসো বলছে I was tired from working late আমরা কমা দিয়ে সেন্টেন্সকে যুক্ত করা যায় না আমরা জানি যুক্ত করার নিয়ম কয়টা বলছে ভাই যুক্ত করার নিয়ম হচ্ছে 2টা হয় ক্লোজ মার্কার দিতে হবে অথবা কি দিতে হবে সেমিকোলন তাও সেমিকোলন কার পরিবর্তে বসবে ফ্যান বয়েজের পরিবর্তে বসবে রাইট কার পরিবর্তে ফ্যান বয়েজের পরিবর্তে বসবে রাইট তার মানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বলবো রাইট তাহলে এটা হচ্ছে না এটাও কি জোড়া দেওয়া নাই হচ্ছে না এবার দেখ এখানে কি আছে সেমিকোলন আছে ইয়েস হয়ে গেছে উত্তর সেমিকোলন আছে না হবে না কারণটা কি আয়ের সাথে কি হ্যাজ বসে ভাইয়া হচ্ছে না কারণ আমরা জানি আয়ের সাথে হ্যাজ বসে না আয়ের সাথে কি বসে হ্যাভ এই দেখো সেমিকোলনের পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি বাট দ্যাটস উত্তরটা কি হবে উত্তরটা ডি হবে রাইট এবার আসো 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি এখানে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি কি বলছে রাইট কত নম্বর কোশ্চেন 3 বলছে ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস কি বলছে বলো ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ভালো করে খেয়াল করবো আমরা কি বলছে বলো ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ড্যাশ অন দা এডিটোরিয়াল পেজ অফ আ নিউজ পেপার ওকে তাহলে এবার এই সেন্টেন্সটার দিকে তুই যদি একটু খেয়াল করিস এখানে আমরা কি কি পাচ্ছি বলছে দেখ ইউজুয়ালিটা কি একটা অ্যাডভার্ব পলিটিক্যাল কার্টুনসটা কি সাবজেক্ট রাইট অন দ্য এডিটোরিয়াল পেজ অন প্রিপোজিশন দি আর্টিকেল এডিটোরিয়াল অ্যাডজেক্টিভ পেজটা হচ্ছে নাউন অফ প্রিপোজিশন আর্টিকেল এরপরটা কি নাউন তাহলে দেখতো
আমি একটা কথা বারবার সকাল থেকে চিল্লে যাচ্ছি যে একটা সেন্টেন্স হতে গেলে কি কি লাগবে। তা আমরা একটা কথা বারবার বলতেছি, একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। আমি বলছি একটা সেন্টেন্স হতে গেলে কি কি লাগবে, বলছি ভাই একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট লাগবে আর এটা ডেফিনেটলি একটা ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? একটা সেন্টেন্স হতে গেলে কি লাগবে, একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, দেখ নাই। তাহলে এই জায়গাতে আমার অপশন সেন্টেন্স পড়ে আমি বুঝছি আমার এখন ফাইনাইট ভার্ব খোঁজা লাগবে। কি খোঁজা লাগবে রে, আমরা জানি এখানে আমার ফাইনাইট ভার্ব খোঁজা লাগবে। তাহলে আসো ফাইনাইট ভার্ব কই আছে, তাহলে এবার দেখ আমি যদি হোজ বলি, হোজ হচ্ছে একটা ক্লোজ মার্কার, একটা ক্লোজ মার্কার হলে আমরা একটু পরে আসছি দুটা ফাইনাইট ভার্ব হবে। দূর ভাই, আগে কি একটা ফাইনাইট ভার্ব আছে আমার? নাই। তাহলে এটা তো বিলাসিতা বাদ। এবার দেখ অ্যাপিয়ারিংটা কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি, সামনে কি অক্সিলারি ভার্ব আছে, বুঝছে না? তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে ফাইনাইট হবে, বুঝছেন না? তার মানে এই ভার্বটাকে আমরা কি বলছি, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি, রাইট? এটাকে আমরা কি বলছি বলো, নন ফাইনাইট ভার্ব বলছি। তো আমরা জানি ফাইনাইট ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না ভাই। তাহলে এখানে তো ফাইনাইট ভার্বই নাই, কি নাই রে, ফাইনাইট ভার্বই নাই, তাহলে নাটক করার দরকার নেই, বাদ। এবার ওয়েনটা কি, বলছে ভাইয়া ওয়েনটা হচ্ছে ক্লোজ মার্কার। তাহলে একটা ক্লোজ মার্ক হলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, আমরা জানি একটা ক্লোজ মার্ক হলে ফাইনাইট ভার্ব দুটো হবে, রাইট? আমি আবার বলছি একটা ক্লোজ মার্কার যদি হয় তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, তাহলে আমরা দুটা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে এবার এখানে আমরা যদি খেয়াল করি হোয়েনটা কি একটা ক্লোজ মার্কার, অ্যাপিয়ারটা কি একটা ফাইনাইট ভার্ব। আগে কি সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব পেয়েছো, বুঝছো না ভাইয়া? তাহলে তো হচ্ছে না, একটা ক্লোজ মার্কার দুটা ফাইনাইট ভার্ব হওয়া লাগবে। এখানে একটা আছে, কোশ্চেন তো ফাইনাইট ভার্ব নাই, তেমন তুমি নিতে পারছি না, তাহলে বাদ। এবার তাহলে সেন্টেন্সে থাকলো কি, বলছে এই যে অ্যাপিয়ার, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে ভার্বের বেস ফর্মটা কি, ফাইনাইট ভার্ব। তাহলে এবার দেখ আমরা যদি বলি অ্যাপিয়ার, তার মানে কি ফাইনাইট ভার্ব, ওকে? এবার আসো সেন্টেন্সে কি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব কটা লাগে, একটাই আছে, হয়ে গেছে উত্তর। এই জন্য উত্তরটা কি হবে, উত্তরটা এ হবে, ঠিক আছে? উত্তরটা কি হবে, বলছে ডেফিনেটলি উত্তরটা ভাইয়া এ হবে, ঠিক আছে? আচ্ছা আসো এরপরে আমরা যদি 4 নম্বর কোশ্চেনে দিয়ে খেয়াল করি, 4 নম্বর কোশ্চেন একটু সলভ করো। সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, হ্যাঁ, সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, ওকে? সিন্স এবার কি বলছে, বলছে যে সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন কি বলছে ভাইয়া 1980, এর উত্তরটা কি হবে? জিমি কার্টার উইল টিচ পাবলিক পলিসি কোর্সেস অ্যাট ইমোরি ইউনিভার্সিটি। ওকে, মিলাও মিলাও মিলাও, দেখো পারো কিনা, মিলাও তো বাবুরা। দেখো জিমি কার্টার উইল টিচ একটা ফাইনাইট ভার্ব, ওকে, পাবলিক পলিসি কোর্স অ্যাট ইমোরি ইউনিভার্সিটি অফ আটলান্টা। তাই বা আসো, তাহলে আমরা জানি একটা সেন্টেন্স একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, আরো ভার্বের প্রয়োজন হলে কি হবে, নন ফাইনাইট, কিন্তু ফাইনাইট ভার্ব লাগবে, রাইট? তাহলে ফাইনাইট ভার্ব আছে, টু টিচ এখানে আছে, তার মানে কি এটা নন ফাইনাইট ভার্ব, বাদ। নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স হতে পারে না। দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, বি নম্বরে। টিচিংটা কি, টিচিংটা ভার্বের সাথে আইএনজি, সামনে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বুঝছে না? তার মানে এটা কি বলছি আমরা, নন ফাইনাইট ভার্ব, রাইট? হবে না। এবার হ্যাশটগটা কি, আমার ফাইনাইট ভার্ব। তাহলে আমরা যদি কোশ্চেনে দিয়ে খেয়াল করি, কোশ্চেনের যদি দিকে আমরা যদি খেয়াল করি, ফাইনাইট ভার্ব দুটো জায়গায় আছে, উইল টিচ আর এটা হচ্ছে হ্যাজ টট। তাহলে আমরা কোনটা নিব? তাহলে আমরা যদি বলি সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, তার মানে কি ওদিকে একটা কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত যদি রেস্ট থাকে ওটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আমরা উইল বসে না, তার উত্তরটা কি হবে, ডি। ভেরি গুড কোশ্চেন, রাইট? ভেরি গুড কোশ্চেন। ওরে বাপরে, তোরা এতজন সঠিক উত্তর দিছিস, আল্লাহু আকবার। মুস্তাকিন ইসলাম, মুশফিকা, এরপরে রাইসা, ভেরি গুড, রোকাইয়া উদ্দিন রাইসা, ভেরি গুড। এরপরে সুরভি, ওয়ারিহা নোভা, মুনতাসির বিল্লাহ, মিম, জিদান, ও ভেরি গুড। আসো এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, ওকে? আসো এগুলো একটু বাসায় আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, একটু সলভ করে নেওয়ার চেষ্টা করো। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো একটু ধূপধাপ করে কিছুটা সলভ করার চেষ্টা করবো। আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা কি কি পাচ্ছি, আসো তো দেখো। আমি একটু দ্রুত সলভ করে দিচ্ছি, একটু তাকাও আমার দিকে, হ্যাঁ? আসো তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট। তাহলে এই কোশ্চেনটা আমি অনেকবার সলভ করাইছি, আমরা লাইভে অনেকবার সলভ করাইছি। আই এমটা কি, এটা ফাইনাইট ভার্ব, ক্যান নট ড্রাইভটা কি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয়টা হয়েছে, দুইটা। তাহলে আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব যদি হয় ডেফিনেটলি আমার কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে। তাহলে আমরা কি বলছি বলো, দুটা যদি ফাইনাইট ভার্ব হয় এটা কি লাগবে বলো? তাহলে আমরা জানি দুটা ফাইনাইট ভার্ব হলে আমরা ডেফিনেটলি একটা ক্লোজ মার্কার ব্যবহার করবো। আমি বলছি দুটি ফাইনাইট ভার্ব যদি পেয়ে যাও তাহলে ডেফিনেটলি একটা ক্লোজ মার্কার তুমি ব্যবহার করবা। তাহলে এবার আসো, ক্লোজ মার্কার বিং কি ক্লোজ মার্কার আছে না, ডিউ কি ক্লোজ মার্কার আছে না, ইভেনচুয়ালি কি ক্লোজ মার্কার না, ক্লোজ মার্কার কই, এই যে সিন্স, দ্যাটস উত্তরটা কি হবে, সিন্স। শেষ। এবার আসো 2 নম্বর কোশ্চেন অনেকবার পড়াইছি, সার্টেন সিরিয়াস ডিজিজেস
কিছু মারাত্মক রোগ ব্যাধি আছে, রাইট? আমরা বলছি সিন্স সার্টেন সিরিয়াস ডিজিজেস, কিছু কি আছে আমরা জানি কিছু মারাত্মক রোগ ব্যাধি আছে, বলছে ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সেগুলো নিরাময়যোগ্য, খুব মানে তুমি সহজে সেগুলোকে কি করতে পারবে, নিরাময় করতে পারবে। ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল ইয়ার্স, তুমি যদি প্রাথমিক অবস্থায় সেটাকে তুমি শনাক্ত করতে পারো, রাইট? তাহলে এবার আসো, তার মানে কি বলতেছে, যদি তোমার কিছু মারাত্মক ব্যাধি আছে, যেমন ক্যান্সারের কথা তুমি বলতে পারো, ক্যান্সারের মতো যে ভয়াবহ যে ব্যাধিগুলো আছে সেগুলো যদি তুমি কথা বলো, এগুলো যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাহলে খুব সহজে এগুলোকে নিরাময় করা যায়। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, ক্যান বি কি বলছে ভাই, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যদি তাদেরকে প্রাথমিক অবস্থায় নিরাময় করা যায়। তাহলে যদি মিনিং কে দেয়, যদি মিনিং ইফ দেয়, তার উত্তরটা কি হবে, ইফ। ওকে, এবার আসো, এই 3 নম্বর কোশ্চেনটা আমি একটু আগে তোমাদের সলভ করলাম, এইভাবে ইজিলি কোশ্চেনগুলো সলভ করা যায়। আসো 5 নম্বর কোশ্চেনের দিকে আমরা খেয়াল করি, 5 নম্বর কোশ্চেনটা পারো কিনা দেখো। 5 আর 6 আর 7 তিনটা কোশ্চেন আমরা একটু দ্রুততার সাথে আমরা একটু সলভ করার চেষ্টা করবো। 5, 6 এবং 7, 5, 6 এবং 7 আমরা দ্রুততার সাথে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 5, 6 এবং 7 ইউসিসির 5, 6 এবং 7 এইটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো। 5, 6, 7 ওকে, একটু দ্রুত 5, 6, 7 একটু উত্তর করে দিবা আমাকে, ঠিক আছে? 5, 6, 7 একটু দ্রুত উত্তর করে দিবা, ঠিক আছে? 5, 6, 7 একটু দ্রুত উত্তর করে দেবা। 5, 6, 7 5 মুস্তাকিম ইসলাম, এ পোলারা ভালো পড়াশোনা করে, মুস্তাকিম ইসলাম ভালো পড়াশোনা করে, 5 ডি। ও ভেরি গুড। আসো এরপরে আমরা খেয়াল যদি করি, আচ্ছা আসো তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। দ্য টল জেন্টলম্যান বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, রাইট? আসো তাহলে এবার এই কোশ্চেনটার দিকে আমরা কি পাচ্ছি, কোশ্চেনের দিকে আমরা পাচ্ছি দ্য টল জেন্টলম্যান, রাইট? কি পাচ্ছি বলো, দ্য টল জেন্টলম্যান, এটা কি আমার সাবজেক্ট, আই বাই দ্য ডোর ইজটা কি আমার ফাইনাইট ভার্ব, ইজটা কি আমার ফাইনাইট ভার্ব, তাহলে তুমি এটা ফাইনাইট ভার্ব অলরেডি পেয়ে গেছো, রাইট? তুমি অলরেডি এটা কি বলছো ভাইয়া, আমি অলরেডি এটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। ওকে, তাহলে একটা ফাইনাইট ভার্ব পাইছো, এবার কি নিছো তুমি, হো ক্লোজ মার্কার, একটা ক্লোজ মার্কার ফাইনাইট ভার্ব করা লাগবে দুইটা, তাহলে এখানে স্ট্যান্ডিংটা কি নন ফাইনাইট ভার্ব, হচ্ছে না? একটা লাগবে হলো দুইটা ফাইনাইট ভার্ব, হচ্ছে না? বাদ ইজ স্ট্যান্ডিং যদি আমরা বলি, ইজ স্ট্যান্ডিংটা কি বলছে ভাই, ইজ স্ট্যান্ডিং এটা ফাইনাইট ভার্ব, ইজ স্ট্যান্ডিং কি এটা ফাইনাইট ভার্ব, ইজ এটা কি বলছে ভাই, ইজ একটা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব কটা হচ্ছে, বলছে ভাই ফাইনাইট ভার্ব দুটো হচ্ছে, যেহেতু দুটা ফাইনাইট ভার্ব হচ্ছে তাহলে তোমার একটা ক্লোজ মার্কার দরকার, সেটা নাই, হচ্ছে না? মূল প্রবলেম স্ট্যান্ডসটা কি বলছে ভাই, ফাইনাইট ভার্ব, তাহলে যেহেতু এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা, দুইটা, তাহলে তোমার ক্লোজ মার্কার নেই, হচ্ছে না? বাদ, এই জন্য উত্তরটা হচ্ছে স্ট্যান্ডিং নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা আগেই বলেছি একটা ফাইনাইট ভার্ব আছে, স্ট্রাকচার কয়টা, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, আরো ভার্বের প্রয়োজন হলে কি নিব, নন ফাইনাইট। যখনই দুইটা ফাইনাইট ভার্বের কথা আমরা বলবো ডেফিনেটলি আমার একটা ক্লোজ মার্কার লাগবে। এই দুটি কথা মনে রাখলে সেন্টেন্স স্ট্রাকচারে ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করা যায়। এই দুটি কথা মনে রাখলে সেন্টেন্স স্ট্রাকচারে কি আমি বলছি ভাইয়া, এই দুটি কথা তুই যদি মনে রাখিস, একটা সিম্পল সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, আরো ভার্ব আসলে কি হবে, নন ফাইনাইট। যখনই দুইটা ফাইনাইট ভার্বের কথা আসবে বাবা ক্লোজ মার্কার লাগবে, একটা কি লাগবে, একটা ক্লোজ মার্কার, শেষ কথা। আসো 6 নম্বর কোশ্চেন দেখো, সেম টাইপসের কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 6 নম্বরের উত্তর তোমরা করেছো, ওকে? 6 নম্বর উত্তর আমি অনেকগুলো পেয়েছি, সেটা হচ্ছে মুনতাসির বিল্লাহ বলছে 6A, সালমান বলছে 6A, এরপরে মিম বলছে 6A, ও অনেকগুলো উত্তর আসছে তো, সুরভি বলছে 6A, ভেরি গুড। আই দেখ তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, প্লিজ লেট মি নো, লেট মি কি নো, তাহলে এবার লেট মি নো এর কথা যদি আমরা চিন্তা করি না, লেট মি নো, রাইট? লেট মি নো, আমার লেটটা কি, লেটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, নোটা কি নন ফাইনাইট ভার্ব। কেন জানো, কারণটা হচ্ছে লেটের পরে নাউন বা প্রোনাউন যদি আসে, এরপরে যে ভার্বটা হয় সেটাকে আমরা বলি বিয়ার ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ। কি বলি আমরা বলো, এটাকে আমরা বিয়ার ইনফিনিটিভ বলি, রাইট? কি বলি বলো, আমরা বিয়ার ইনফিনিটিভ বলি, রাইট? কি বলি, বিয়ার ইনফিনিটিভ বলি, তার মানে কি নন ফাইনাইট ভার্ব, রাইট? তাহলে লেট মি নো, এ নোটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা কি বিয়ার ইনফিনিটিভ বলা হয়, আর ইনফিনিটিভ মানেই কি, আমরা ইনফিনিটিভ মানে জানি নন ফাইনাইট ভার্ব। ওকে ডান, তাই এটা ফাইনাইট ভার্ব আছে। আবার অপশনে দেখো ডিড নট অ্যাটেন্ড আছে, কি আছে বলো, ডিড নট অ্যাটেন্ড আছে, রাইট? ডিড নট কি আছে, বলছে ভাই ডিড নট অ্যাটেন্ড আছে, ডিড নট অ্যাটেন্ড আছে, তার মানে কি ফাইনাইট ভার্ব কয়টা হচ্ছে, দুইটা, আর যেহেতু দুটি ফাইনাইট ভার্ব থাকছে দ্যাটস ওয়াই আমরা চোখ বন্ধ করে বলবো একটা ক্লোজ মার্কার লাগবে। কি বলবো বলো, একটা ক্লোজ মার্কার লাগবে, রাইট? তাহলে এই যে একটা ক্লোজ মার্কার লাগবে, দ্যাটস ওয়াই ক্লোজ মার্কার কোথায় আছে, শুধুমাত্র এতে আছে, কোথায় আছে বলো, তাহলে আমরা বলছি ভাই শুধুমাত্র এতে আছে,
শুধুমাত্র কোথায় আছে রে? তা আমরা যদি বলি শুধুমাত্র এতে আছে। দ্যাটস উত্তরটা ক্লোজ মানে কোথাও নেই। দেখো ওয়াই শুধুমাত্র এতে আছে, ওয়াই শুধুমাত্র কোথায় আছে? এতে আছে। ওকে, এইভাবে তোমরা পড়তে থাকো। অনেক বড় শীট। হ্যাঁ, আমরা যদি কনজাংশন এর পরে যে চ্যাপ্টার আছে সেটার নাম হচ্ছে কনজাংশন। এই কনজাংশন পড়াইতে গেলে মিনিমাম আরো 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমরা এই জন্য অনেক কিছু কেটে ছেটে বেটে যেটা একদম র বেসিক, তুমি জীবনেও পড়নি, সেই বেসিকটা আজকে দেওয়ার চেষ্টা করলাম। আগামীকাল সন্ধ্যা 7:15 ফোকাসের 1 নম্বরের ক্লাস হবে। হ্যাঁ, আমরা আজকে ইউসি শিটটা বললাম, আগামীকাল আমরা ফোকাসে ইংলিশ 1 নম্বর লেকচারটা পড়বো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করবা। আর তোমাদের যারা আজকে ক্লাসের পিডিএফটা লাগবে তোমরা আমাদের পেজে নক করো। ইউসিসির এই যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো আমরা পড়ালাম সেগুলো পিডিএফটা দিয়ে দেবো আমরা, ছবি তোলা, যাতে তোমরা সবাই উপকৃত হতে পারো। ঠিক আছে, আমরা যে স্লাইডটা পড়াচ্ছি সেই স্লাইডটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, টিল দেন সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলতে পারো। রাইট, আচ্ছা 7 নম্বরের কোশ্চেন বলছে মিম বি আর সি এর মধ্যে কনফিউজড। আমি বুঝাচ্ছি, দেখ, মে আওয়ার ক্রিকেট টিম উইন দ্য ওয়ার্ল্ড কাপ চেঞ্জ ইন্টু এন অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? তাহলে দেখ, মে থাকলে আমরা কি বলি? মে থাকলে আই উইশ বলি। আই উইশ দিয়ে তুই যখন বলিস না, তুই যে এরকম বলিস, ইসরে আমি যদি পাখি হতাম, তোর ইংলিশ কি বলি? আই উইশ আই ওয়ার এ বার্ড। তাহলে নর্মাল সেন্সকে আমরা যখন বর্ণনা করতে চাই তখন আমরা কি বলি? উইশের পরে পাস্ট, উইশের পরে কি? পাস্ট। তাহলে দেখ, উইশের পরে আমরা পাস্ট যদি যাই, পাস্ট কোথায় আছে? শুধুমাত্র সিতে আছে। আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। রাইট, আমি আবার বলছি, আই উইশ আই ওয়ার এ বার্ড। তার মানে কি? আই উইশ আই ওয়ারটা কোন টেন্সে গেছে? পাস্টে গেছে। তাহলে উইশ যদি থাকে সাধারণ সেন্সে বর্ণনা করার ক্ষেত্রে আমরা সেটা পাস্ট টেন্সে নিয়ে যাই। তো দ্যাটস এখানে বলছি আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এই জন্য উত্তরটা সি হয়েছে। আর কোথাও পাস্ট নাই, দেখ পাস্ট শুধুমাত্র সিতেই আছে। আই উইশ আই ওয়ার এ বার্ড, মিলে যাবে। ঠিক আছে, ওকে, এই যে 7 বলে দিলাম ভাইয়া। ওকে, ভার্ব প্লাস ইউ কেন ইম্পারেটিভ সেন্টেন্স হয় না? কোথায় তুমি পেয়েছো? আমি তো জানি না। আমি তো বলে দিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলে দিলাম অ্যাডভার্ব প্লাস ভার্ব থাকলেও কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওটা আমি ব্যাখ্যা করেছি। ঠিক আছে, তাহলে আমি 7 নম্বরটা বলে ফেললাম। তাহলে এইভাবে তোমরা পড়তে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার, ঈদের দিনে। আমাদের জন্য মধ্যবিত্তদের তো ঈদ, তাই না? ঈদের দিনে দেখা হবে। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ। ওকে।